বাসর ঘরে যখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, তখন আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আসলেন। আর সাথে করে 4-5 মাসের মতো একটা টুকটুকে বাচ্চা মেয়ে নিয়ে আসলেন। শাশুড়ি আর ছোট বাচ্চা মেয়ে দেখে প্রথমে অবাক না হলো, পরে যখন আমার শাশুড়ি বললেন সে আমার সাথে ঘুম আসবে এবং তার কোলের বাচ্চা আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তান, তখন যেন আমি আকাশ থেকে পড়লাম। স্বামীর পরিবর্তে শাশুড়ি থাকবে, কথাটা খারাপ শোনা লাগলো। যে কারো মনে এই প্রশ্ন আসবে। আর তার থেকে বড় কথা, আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, তার একজন মেয়েও আছে। আমি দ্বিতীয় স্ত্রী হলে তার প্রথম স্ত্রী কোথায়? আমার সাথে এত বড় ধোঁকা হয়ে গেল। সবাই মিলে যে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে বুঝতে পারিনি। আমার নিজের মামা মামি আমার সাথে এমন করতে পারলো। আমি কি মামা মামি সংসারে বোঝা হয়ে গিয়েছিলাম? আমি তো নিজের খরচ, বাড়ির সকল কাজ আমি করেই দিচ্ছিলাম, তাহলে আমার সাথে এত বড় প্রতারণা করলো। এর জন্য বুঝি মামি আমাকে কারোর সাথে কথা বলতে দেয়নি। কিন্তু মামা মামা তো আমাকে একটা বারের জন্য সত্যি কথা জানাতে পারতো। নিজের সবকিছু একপাশে রেখে মামাকে শ্রদ্ধা করে বলে তার কথা মতো বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু সেই বিয়েই যে সম্পূর্ণ মিথ্যে দিয়ে ঘেরা। আমি কি করব এখন কিছুই বুঝতে পারছি না। প্রতিটি মেয়ের নিজের বিয়ে নিয়ে, স্বামী, শ্বশুরবাড়ি নিয়ে কত স্বপ্ন থাকে, তেমন আমারও অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই সব কিছু যে এভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো বুঝতে পারিনি। আমি কখন কাকে কি বলবো? নিজের মা বাবা না থাকলে, অন্যের সংসারে থাকলে বুঝি সবাই এমন করে? কি হলো মা, এমন করে তাকিয়ে আছো কেন? না কিছু না। কিন্তু এই বাচ্চা, ও মা, তুমি জানো না এটা তো নিহানের মেয়ে নীরাত্রি। শ্বাসের কোলে বাচ্চাকে দেখে প্রশ্ন করতে কথাটা বললেন তিনি। তিনি যতটা সহজভাবে কথাটা বললেন, আমি ঠিক তার থেকে বেশি অবাক হয়েছি। সবাই সবকিছু জেনে আমাকে একজন বিবাহিত পুরুষ, এমনকি এক মেয়ে বাবার সাথে বিয়ে দিল। কোনো সমস্যা? শাশুড়ির কথা শুনে কোনো রকম মাথা নেড়ে কিছু না বলে মাথা নিচু করে নিলাম। যেখানে আমার সাথে এত বড় প্রতারণা করা হলো, সেখানে আমি আর কি বলবো? কিন্তু আমি আর আমার স্বামী কোথায়, বা তার প্রথম স্ত্রী কোথায়? আর আজকে শাশুড়ি কেন থাকবে তাও জিজ্ঞেস করলাম না। এক চাপা অভিমান, কষ্টের জন্য। নিয়ানে হঠাৎ একটা জরুরি কল আসায় সে সন্ধ্যায় অফিসের কাছে শহরের বাইরে চলে গেছে। আমি কল করেছিলাম কিন্তু আজকে আসতে পারবে না। তা আমি ভাবলাম আজকে তো তোমার প্রথম দিন এই বাড়িতে, তাই আমি আজকের রাতটা তোমার সাথে থাকি। আমার নীরবতা হয়তো তিনি বুঝতে পেরেছিলেন, তাই তো কথাগুলো বললেন। আমি এবার কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। আমার শাশুড়ি যে সহজ সরল একজন মানুষ, যেই দিন আমাকে প্রথম দেখতে এসেছিল সেই দিন তার কথা শুনে বুঝতে পেরেছিলাম আমার শ্বশুর নেই। সে নাকি আমার স্বামীর যখন 10 বছর বয়স তখন মারা গিয়েছেন। তারপর থেকে আমার শাশুড়ি একা একা ছেলেকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। শ্বশুর বাড়ি গাড়ি থাকায় কিছুর অভাব ছিল না, তবু একা একজন মেয়ে মানুষের পক্ষে কঠিন হয়ে উঠে সমাজে একা একা চলাফেরা করতে। কথাটা বলে আবার কিছু সময় চুপ করে বসে থাকলাম। ভিতর থেকে কান্নাগুলো যেন বের হয়ে আসছে। কোনো রকম উপরে উপরে নিজেকে ঠিক রাখলাম। এদিকে ভারী শাড়ি তো যেন অস্থির লাগছে। সবকিছু কেমন জানি ঘোর ঘোর লাগছে। কি থেকে কি হয়ে গেল আমার সাথে? আপনি বসুন, আমি শাড়ি পাল্টে আসছি। কথাটা বলে বিছানা থেকে নেমে ব্যাগ থেকে অন্য একটা শাড়ি নিয়ে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমে এসে ট্যাপ ছেড়ে কান্না শুরু করে দিলাম। এত সময় ধরে যে কান্নাগুলো গলায় আটকে রেখেছিলাম এবার তা বের হয়ে আসতে লাগলো। আমি কখনো কারো প্রথম মানুষ হতে পারলাম না, আমার সাথে এমন হতে হলো। আমি নিজের উপর আর নিজের ভাগ্যের উপর, সৃষ্টিকর্তার উপর অভিযোগ করতে লাগলাম। মামার মামির উপর ভীষণ রাগ হলো, কেন তারা আমার থেকে সত্যিটা লুকিয়ে গেল তার জন্য। আর মনে মনে ঠিক করলাম আমি এখানে থাকবো না, চলে যাব দূরে কোথাও। তার আগে মামা মামির মুখোমুখি হতে হবে আমাকে। আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে তাদের। কেন করলো তারা আমার সাথে এমন? একটু পর রুমের ভিতর থেকে শুনতে পেলাম বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তাড়াতাড়ি করে চোখে পানি দিয়ে শাড়ি চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি শাশুড়ি আম্মা বাচ্চাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করে কান্না থামানোর চেষ্টা করছে। আমার কাছে বাবুকে দিন, আমি সামলাচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছিল, আপনি ঘুমিয়ে পড়ুন। শাশুড়ি থেকে বাচ্চাকে আমার কোলে নিতে নিতে কথাগুলো বললাম। মেয়েটা আমার কোলে আসতে না আসতে কান্না থামিয়ে দিল আর নিজের ছোট ছোট হাত পা নাড়াতে লাগলো। কি নরম তুলতুলে শরীরটা, একদম ননীন পুতুলের মতো। মেয়েটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কি মিষ্টি মেয়েটা। আর আমার মতো তারও ডান ভুঁয়ের মাঝে কুচকুচে কালো তিল আছে। টপ করে গালে চুমু দিয়ে দিলাম। একবার শাশুড়ির দিকে তাকিয়ে দেখলাম উনি আমাদের দিকে তাকিয়ে আছেন। এখন থেকে নীরাত্রি, এই সংসার আর আমার বদমেজাজের ছেলের দায়িত্ব তোমার। আমার এত বছরের সাজানো সংসারটা দেখে রাখার দায়িত্ব আজ থেকে তোমার মা। আমার দিদিভাইকে আর আমার ছেলেটাকে তুমি দেখে রেখো মা। শাশুড়ি মাথা হাত বুলে দিয়ে কথাগুলো বললেন। আমি আর কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে নীরাত্রিকে বুকে জড়িয়ে নিলাম আর শাশুড়িকে একপাশে শুয়ে পড়লেন। রাত 1:15। শুনশান নির্জন রাতে কবর পাশে বসে আছে এক যুবক, পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি। কবরের পাশে বসে বসে চোখের অশ্রু ফেলে চলেছে আর কিছু বলছে যেন। তা থেকে কয়েক হাত দূরে
একটা কুকুর ঘেঘু করে চলেছে। এমন নীরব পরিবেশে একটা মানুষ কবরের পাশে বসে আছে। এই গভীর রাতে কেউ নেই, আর থাকার কথাও না। রাতের বেলা কবরের কথা শুনলে কিছু মানুষের গলার স্বর চেঞ্জ হয়ে যায়। সেখানে একজন লোক এত রাতে কবরের পাশে বসে বসে কান্না করছে। বড্ড অদ্ভুত বিষয়টা। এত রাতে কারই বা কবরের পাশে বসে সে? এত রাতে কেউ কবরে আসে কি? যে কোনো সাধারণ মানুষ শুনলে প্রশ্নগুলো করবে, কিন্তু না, সত্যি কেউ একজন এই গহীন রাতে কবরের পাশে বসে কান্না করছে। ওরে জি, কেমন আছো? আমাকে আর আমাদের প্রিন্সেসকে ছেড়ে? তুমি নিশ্চয়ই ভালো আছো, তাই না? কিন্তু আমি তো ভালো নেই তোমাকে ছাড়া। আমাদের কথা হয়েছিল আমরা সবসময় একসাথে থাকবো, তাহলে তুমি কেন আগে চলে গেলে? একটাবার আমার কথা মনে হলো না তোমার? কেন সেই দিন তুমি আমাকে একটি বারের জন্য ফোন করলে না? সেই দিন যদি আমি তোমার সাথে থাকতাম তাহলে হয়তো আজ তুমি আমার সাথে থাকতে। জানো তো, আমাদের ছোট্ট মেয়েটা একদম তোমার মতো হয়েছে। তোমার মতো ঠিক ভ্রুয়ের মাঝে একটা তিল আছে, আর চোখ দুটো অবিকল তোমার মতো হয়েছে। মায়া মায়ার চেহারা। কিন্তু তুমি তো নেই। আমার ঘর অন্ধকার করে দিয়ে চলে গেলে আমার থেকে। তুমি বড্ড নিষ্ঠুর ওরি। কবর পাশে বসা থেকে সেখানে মাথার নিচে দুই হাত থেকে আকাশের দিকে তাকিয়ে শুয়ে পড়লো ঘাসের উপর। আকাশে সব থেকে বেশি আলো দেওয়া তারার দিকে তাকিয়ে রইল কিছু সময়। চারদিকে আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের সুর যেন পৃথিবীর সব সুরের থেকে সুন্দর। এখনো পাখির কলকাকলি শুরু হয়নি। আজানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। আজানের শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুম থেকে উঠে বসে বসে আজানের জবাব দিয়ে উঠে যেতে লাগলাম বিছানা থেকে। কিন্তু বিছানা থেকে নামতেই শাড়ির আঁচলে টান অনুভব হতে পিছনে ফিরে দেখি নীরাত্রির হাতের মুঠে শাড়ির আঁচল। এটুকু মেয়ের কাজে কেমন যেন এক ভালো লাগা কাজ করতে লাগলো। একদিনই কেমন মায়ে বেঁধে ফেলেছে। আমি বরাবরই বাচ্চাদের প্রতি দুর্বল। বাচ্চাদের ছোট ছোট হাত পা ভালো লাগে, বিশেষ করে যখন হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলতে শুরু করে এবং ঠোঁটে এক মিষ্টি হাসি থাকে। তখন যেন আস্তে এক মায়ের চাঁদের ঘেরা পুতুল মনে হয়। কিছুটা ঝুঁকে নিরাচে হাতে মুঠো থেকে শাড়ি ছাড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম উঁচু করতে। নামাজ আদায় করে উঠে দেখি শাশুড়ি সেও উঠে বসে আছে, হয়তো নামাজ পড়বে। শাশুড়ির দিকে তাকে মুচকি হেসে মেয়ের পাশে গিয়ে বসে পড়লাম। এখনো শান্তভাবে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। আমি মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। নিরাচ্ছি কার মতো দেখতে হয়েছে, বাবার মতো নাকি মায়ের মতো? মায়ের কথা মনে হতে আবারও সবকিছু মনে পড়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে আচ্ছ হয়ে বসে আখি জোড়া বন্ধ করে নিলাম। সবকিছু কেমন জানি বিষের মতো লাগছে। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সবকিছু কেমন জানি মুহূর্তের মাঝে শেষ হতে বসে পড়লো। দেখে হাঁটতে পারে না, অন্ত নাকি? নিরাত্রি ঘুম পাড়িয়ে ছাদে একটু হাঁটছিলাম। নানা রকমের ফুল গাছ দিয়ে ঘেরা, কিছু নাম না জানা ফুলও আছে সেখানে। আর মনে হয় ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, কিন্তু কারো বক্ষের সাথে ধাক্কা খেয়ে বসলাম। আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে তাকাতেই বিরক্ত সঙ্গীত উক্ত কথাগুলো বলল। এমনিতে মন খারাপ, তার উপর এই গরমে লোকটার কথাতে মেজাজ বিগড়ে গেল। আমি না হয় চোখে দেখি না, তা আপনি কি দেখে চলতে পারলেন না যে সামনে সুন্দরী মেয়ে দেখলেন আর অমনি ধাক্কা দিতে হলো? বুঝি না আপনাদের আমি। পাশে মা বোন নাই? চোখ দুটো কি পকেটে নিয়ে ঘুরে ফিরে? যত সব আজেরা পাবলিক। সরুন সামনে থেকে। লোকটাকে আর কিছু বলতে না দিয়ে ছাদ থেকে নিচে নেমে চলে এলাম। রাগে এতটাই বশীভূত হয়েছিলাম যে লোকটা এখানে কিভাবে এসেছে তাও খেয়াল করলাম না। কি হয়েছে, এত রেগে আছো কেন? আর নিয়ান কোথায়? শাশুড়ির কথা শুনে কিছুটা রাগের মাত্রা বেড়ে গেল। সে নিজে তো বলেছিল তার ছেলে শহরের বাইরে গেছে, তাহলে আমি কি করে বলবো তার ছেলে কোথায়? আমি কি জানি আপনার ছেলে কোথায়? সেই গতকাল সন্ধ্যায় বের হয়েছে, এখন বেলা 11:30 বাজে। আপনার ছেলের নাম গন্ধ নাই। শুনেন আম্মা, আপনার ছেলে আজকে বাসায় আসলে ইচ্ছে মতো কানমোলা দিয়ে দিবেন আর বকুনি দিবেন। আর আর কি? আর কে আমাকে বকুনি দিবে? আর কে আমাকে কানমোলা দিবে? নিজের কথা শেষ করার আগে পিছন থেকে কে কথাগুলো বলল, আর তার কণ্ঠ শুনে পিছনে ফিরতে মানুষটাকে দেখি চুপ করে গেলাম। আশেপাশে না থেকে নিজের মতো করে শাশুড়ি আম্মার কাছে বিচার দিয়ে যাচ্ছিলাম, কিন্তু পিছনে যে আমরা দুইজন ছাড়ো তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে সেটা খেয়াল ছিল না। কিন্তু পিছনে ফিরতে লোকটাকে দেখে রাগ বেড়ে গেল আবারও। একে তো গতকাল সারা রাত বাইরে ছিল, এখন এসে আবার আমাকে অন্ধ বলেছে। নিজের রাগটা কোনো রকমে চেপে রেখে দিলাম। আম্মা, আমি নিরাত্রির কাছে যাচ্ছি। আপনি আপনার ছেলেকে কি করবেন করুন। শাশুড়িকে কথাগুলো বলে আমি নিরাত্রির কাছে চলে আসি। মেয়েরা সেই কখন ঘুমিয়েছে। আম্মা, এই মেয়ে যেন উড়নচণ্ডী, তাতে আমার ছোট্ট পরীকে কি দেখে রাখতে পারবে আম্মা? তোরে যেতি নিহার মায়ের পাশে এসে দাঁড়িয়ে কথাগুলো বলো, খুব ভালো করে পারবে। আমি গতকাল রাতে দেখেছি মেয়েটা কত মায়া নিয়ে আমার দিদিভাইকে দেখছিল। সারা রাত নিজের কাছে রেখেছে, যেভাবে আগলে রেখেছে দেখলে কেউ বলবে না যে মায়ের কথা শুনে একটু চিন্তামুক্ত হলেন নিহান। তবুও কোথাও গিয়ে যেন মনকে শান্ত করতে পারছেন না সে। নিহান,
মায়ের সাথে কথা বলে নিজ জমির দিকে যাচ্ছিল নিহান। হঠাৎ করে আবার মায়ের ডাকে পিছনে ফিরে তাকায়। তুমি বিয়ে করতে চাওনি, কিন্তু আমার আর নিরাশ্রী কথা ভেবে তুমি বিয়ে করতে রাজি হয়েছো। তোমার জন্য অরিত্রীকে ভুলে যাওয়া হয়তো কষ্ট হবে, কিন্তু অসম্ভব না। তোরে এখনো ছোট, যে বয়সে ঘুরে ফিরে চলার কথা সেই বয়সে সংসার সামলিয়েছে। ভুল করবে, রাগ করবে, ঝগড়া করবে, অভিমান করবে, আর তোমাকে তরিকে সবকিছু বুঝিয়ে দিতে হবে। সে তোমার বিবাহিত স্ত্রী, এটা ভুলে যেও না। শুধু তোমার মেয়ের জন্য তাকে এই বাড়ির বউ করে আনা হয়নি, বরং এই সংসার হাল ধরার জন্য। প্রতিটি মানুষের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। তুমি নতুন জীবনে প্রবেশ করেছো, নতুন একজন মানুষ এসেছে। তরি শুধু তোমার দায়িত্ব না, তরি তোমার স্ত্রী। তুমি যেমন করে অতিথিকে মর্যাদা দিতে, আশা করি তুমি তরিকেও তার যোগ্য মর্যাদা দিবে। পুরানো অতীত মনে রেখে আশা করি বর্তমান এবং ভবিষ্যৎ তুমি নষ্ট করবে না। আর হ্যাঁ, গতকাল রাতে তুমি যেটা করেছো সেটা কতটা সঠিক কাজ তুমি নিজেই ভালো করে জানো। বাসর রাত প্রত্যেকটা মেয়ের জীবনে বিশেষ দিন থাকে, কিন্তু তুমি ছিলে না। যাই হোক, সামনে এমন আর করবে না আশা করি। আর হ্যাঁ শুনো, বিকেলে তৈরিকে তৈরি হয়ে থাকতে বলবে। কেন? এত সময় মায়ের কথাগুলো নীরবে শুনে যাচ্ছিল নিয়ান। শেষ কথাটা শুনে ভ্রুযুগলের মাঝে কিঞ্চিত ভাঁজ পড়ল। তৈরি হয়ে থাকবে মানে? তোমার ফুফি আসবে তরিকে দেখতে, আর তুমি আর তরি বিকেলে তরি মামা বাড়ি যাবে। ফুফির কথা শুনতে চোখ মুখ শক্ত করে নিল নিহান। দেখেই বোঝা যাচ্ছে নিজের ফুফির আসার কথা শুনে বিন্দু মাত্র খুশি হয়নি। উনি আসবে কেন? কে বলছে ওনাকে এখানে আসতে? আম্মা, তুমি জানো না উনি কেমন? আম্মা, আমি উনি আসার আগেই তরি আর নিরাত্রিকে নিয়ে চলে যাব। ওনাকে বলে দিবে আমরা বাসায় নেই। কথাগুলো বলে নিহান নিজের রুমের দিকে চলে গেল। নিহান যেতে দীর্ঘশ্বাস ফেললো। রওশনা বেগম, কে বলবে একসময় এই ছেলে ফুফির জন্য পাগল ছিল, কিন্তু যেদিন নিহান অরিত্রীকে বিয়ে করে নিয়ে এই বাড়ি আসলো সেদিন থেকে আর ফুফির নাম শুনতে পারে না। রওশনা বেগম ফের দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেলেন। 11টার দিকে একটা মেয়ে আসে রান্না করার জন্য। ছোট ননদ আসবে। ঠিক সময় সবকিছু না শেষ হলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে আবার। তরি নিরাশ্রীকে খাবার খাওয়াচ্ছিলাম, এমন সময় লোকটার কণ্ঠ শুনে চমকে উঠলাম। পিছন ফিরে তাকে মানুষটাকে দেখে থতমত খেয়ে বসলাম। লোকটা আমার থেকে এক হাত দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। লোকটাকে পাত্তা না দে কিছুটা নড়েচড়ে বসে আবার নিরাশ্রীর দিকে মন দিলাম। বিকেলে রেডি হয়ে থেকো। এবার লোকটার কথায় তার দিকে ভালো করে ফিরে তাকালাম। হঠাৎ করে রেডি হতে বলায় কোনো কিছু বোধগম্য হচ্ছে না, তাই বোকার মতো তাকিয়ে রইলাম। তোমার মামার বাসায় যাচ্ছি আমরা। আর হ্যাঁ, ফুফি আসবে, হয়তো কিছুদিন থাকবে, তাই তুমি তার থেকে দূরে থাকবে যতদিন না সে এই বাসা ছেড়ে যাচ্ছে। আর ভুলো নিরাশ্রীকে ফুফি বা অন্য কারো কাছে দিবে না। কিন্তু কেন? সেটা আপনার ফুফি হয়। আমি যেটা বলেছি তুমি সেটাই করবে। বিরক্ত হয়ে প্রশ্নের উত্তর দিয়ে রুম থেকে বের হয়ে গেল লোকটা। সাধারণ একটা প্রশ্নে বিরক্ত হয়ে যাওয়ার কি হলো বুঝতে পারলাম না। লোকটার কথা বেশি না ভেবে নিরাজের দিকে তাকাতে দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে। একজন আমার উপর বিরক্ত হচ্ছে তো আরেকজন হাসছে। একটা কলা পাতা রঙের শাড়ি আর শাশুড়ি আম্মার দেওয়া গহনা পরে বসে আছে ফুফু শাশুড়ির সামনে। শুধু ফুফু শাশুড়ির সামনে না, বরং তার ছেলের বউ এবং মেয়ের সামনে বসে আছি। পাশের সোফায় বসে আছে শাশুড়ি আর ভদ্রলোক। আর নিরাচ্ছি ভদ্রলোকের কোলে বসে বসে হাতের আঙ্গুল মুখে দিচ্ছে। আর ফুফি শাশুড়ি খুঁতিয়ে খুঁতিয়ে দেখছে আমাকে। ভাবি, তুমি শেষ পর্যন্ত এমন ছোট বাচ্চা একটা মেয়ে ছেলের বউ করে নিয়ে এলে। এই মেয়ে সংসার কি সেটা আদৌ বোঝে? নিজেই তো একটা বাচ্চা, আবার সে তোমার নাতনিকে সামলাতে পারবে ঠিক মতো? আবার বললে মা বাবা নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে, অনাথ মেয়ে। তা ভাবি, তুমি শেষ পর্যন্ত এমন মেয়ে নিয়ে এলে। আমার মেয়েকে দেখো, রূপে গুণে সব দিক থেকে সুন্দর ছিল। তোমার এই পরিবারকে দেখে রাখতে পারতো, আগলে রাখতে পারতো, কিন্তু তোমাকে আর কি বলবো। তোমার তো আবার সবসময় এমন মেয়ে পছন্দ। নিয়ানের আগের বউ ও তো এমন ছিল। তা মেয়ে, তোমার মামা মামি তোমাকে কিছু দিয়ে পাঠায়নি, নাকি এমনি খালি হাতে পাঠিয়ে দিয়েছে বড়লোক পরিবার দেখে? ফুফি শাশুড়ির সব কথাগুলো সহ্য করতে পারলাম না। এদিকে নতুন বউ বলে কিছু বলতে পারছি না। একবার আর চোখে ভদ্রলোককে দেখলাম। ভদ্রলোকের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ দেখা যাচ্ছে। এই ব্যবহারের জন্য হয়তো বলেছিল দূরে থাকতে। ফুফি আম্মা, আপনি তো আমার স্ত্রীকে প্রথম আমাকে দেখালেন, তাই হয়তো তার বিষয়ে সঠিকভাবে কিছু জানেন না। হ্যাঁ, আমি এবং আমার আম্মা দুজনে এমন মানুষ পছন্দ করি যাদের মাঝে অহংকার নেই, যাদের মন মানসিকতা নিচু মনের নয়, যাদের বাহ্যিক সৌন্দর্য না বরং মনের দৃষ্টি সুন্দর, তাদের আমরা মা ছেলে পছন্দ করি। আর কি জানি বললেন, সংসার সামলাবে কিভাবে? আমাদের সংসার নিয়ে ভাবতে হবে না আপনাকে। আমার সংসারের জন্য আমার মা, আমার বউ এবং আমি আছি। আপনি বরং নিজের সংসার দেখুন। শুনেছি ছেলের বউয়ের গায়ে নাকি হাত তোলেন একটু ভুল হলেই।
তা আপনার মা মানে আমার দাদি কি আপনাকে সব কাজ শিখিয়ে পড়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছিল? আপনার এই রূপবতী গুণবতী মেয়ে নামেও তো অনেক কিছু শোনা যাচ্ছে। আবার ফুফি নাকি এই বয়সে এসে আপনাকে ছেড়ে বিদেশ পাড়ি দিতে চাচ্ছে। তা বলছি কি, অন্যের সংসারের কথা না ভেবে নিজের সংসারের কথা ভাবুন, কাজে দিবে। নিয়ান একদম বেয়াদবি করবে না, ভুলে যেও না আমি তোমার ফুফি হই। দিনকে দিন ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। এবার যেন ভদ্রলোক আরো রেগে গেলেন। সে আরো কিছু বলতে যাবে, তার আগে শাশুড়ি আম্মা তাকে থামিয়ে দিলে। আপা, আমি বা আমার ছেলে কেমন আর আমাদের পছন্দ কেমন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। বউ দেখতে এসেছেন, দেখুন, ইচ্ছে হলে কয়েকদিন থেকে যাবেন, তবু আমার ছেলের বউকে নিয়ে বা আমার সংসার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর নিহান বরাবর চৈতিকে নিজের বোন বলে ভেবে এসেছে, তাই বোনকে বোনের স্থানে থাকতে দিলে ভালো হয়। নিহানের অপমানের পর রোশনা বেগমের ঠান্ডা গলা অপমানগুলো যেন হজম করতে পারলেন না তিনি। রাগে যেন ফেটে পড়ছেন। ভুলে যেও না, এটা আমার ভাইয়ের বাড়ি, এই বাড়িতে আমার সমান অধিকার আছে। আপনাকে আর কিছু বলতে চাইছি না ফুফি আম্মা, আপনি খাবার খেয়ে চলে যাবেন সাবধান মতো। আর আমি ড্রাইভারকে বলবো যেন আপনাদের পৌঁছে দিয়ে আসে। আর তুমি এখনো বসে আছো কেন, যাবে না তুমি? তাড়াতাড়ি করে আসো। প্রথম কথাগুলো ফুফির শাশুড়িকে বলে, শেষ কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলে ভদ্রলোক সদর দরজার দিকে চলে গেল মেয়েকে নিয়ে। ফুফি আম্মা, আপনার মেয়ে কেমন রূপবতী সেটা তো তার হাত পা আর মুখের পার্থক্য দেখে বোঝা যাচ্ছে। আর আপনার ভাইপো তো বলেই দিল আপনার মেয়ের গুণের কথা। কিন্তু আমাকে দেখুন, আমি জন্মগতভাবে দুধে আলতা গায়ের রং নিয়ে জন্ম নিয়েছি। আপনাকে এবং আপনার এই রূপবতী মেয়েকে একটা টিপস দেই ফ্রিতে। আপনার মেয়েকে শুধু মুখ না, বরং হাতে পায়েও কষা মাজা করতে বলবেন। ফুফি শাশুড়িকে কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে আমি সদর দরজার দিকে এগিয়ে গেলাম। এখানে থাকলে আবার বেফাস কিছু বলে দিব। তোমাকে সব সত্যি বলা হয়নি, সম্পূর্ণ মিথ্যা দিয়ে বিয়ে হয়েছে। পশ্চিমে আকাশে লাল কৃষ্ণচূড়ার মতো করে লালাপ ছাড়ে হারিয়ে যাচ্ছে সূর্য মামা। পাখিরা নিজ নীড়ে ফিরে চলেছে ডানা ঝাপটে। কর্মস্থল থেকে নিজ বাসভবনের দিকে যাচ্ছে শত শত মানুষজন। গাড়িতে উঠতে না উঠতে নিরাত্রে ঘুমিয়ে পড়েছে। একবার ড্রাইভিং সিটের দিকে তাকিয়ে ভদ্রলোককে দেখে নিলাম। ভদ্রলোকের চোখে মুখে এখনো রাগের ছাপ স্পষ্ট। আগুনে ঘি ঢালার মতো কোনো কিছু না করে চুপচাপ সূর্য অস্ত যাওয়া দেখতে লাগলাম। কিন্তু চুপচাপ থাকা যেন ভদ্রলোকের সহ্য হলো না। এমনিতে মুখ ঠিক চলে, কিন্তু যখন মুখ চলার কথা তখনই যেন মুখে তালা মেরে বসে থাকে। কাজে থেকে অকাজের সময় মুখ ছুটে। কেউ যদি বলতো তার ফুফি চুগলিখোর, তাহলে কি মুখে তালা দিয়ে বসে থাকতাম নাকি? এখন যত দোষ নন্দ ঘোষ, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। কিন্তু যারা বুদ্ধি হাঁটুতে নিয়ে চলাফেরা করে তাদের বুঝিয়ে দিলেও কিছু হবে না। লোকটার কথা শুনে ইচ্ছে করছে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিই। আমাকে বলে আমি নাকি হাঁটুতে বুদ্ধি নিয়ে চলাফেরা করি। ভদ্রলোকের কথার বিপরীতে আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। একবার ঠিক মতো বাসায় গিয়ে পৌঁছায়, তারপর মজা দেখাবো। ভাগ্নি আর ভাগ্নি জামাই আসবে বলে সে কখন থেকে সদর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে নৌশাদ সাহেব। ভাগ্নি যে তার বোনে রেখে যাওয়া আমানত, খুব করে চেয়েছিলেন সারা জীবনের জন্য ভাগ্নিকে নিজের কাছে রেখে দিতে। কিন্তু সৃষ্টিকর্তার হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। ছেলেটা সেই শুধু দেশে পড়ে আছে। দেশে আসার কথা বললো, নানার বাহানা দিয়ে কথা পাল্টে ফেলে। তুমি সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছো, এখানে এসে চুপ করে বসো। এবার সময় হলে তারা আপনা আপনি চলে আসবে। তুমি একটু চুপ করবে, নিজের কাজ করো গিয়ে। বাসায় নতুন জামাই আসতে চলেছে, আমি যেন কোনো কিছুর কমতি না দেখি। আর বিয়ের পর এই প্রথম আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই আসছে বাড়িতে। আমি সবকিছু একদম পারফেক্ট ভাবে দেখতে চাই। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, নতুন জামাইয়ের সামনে যদি তুমি তরিকে কোনো অপমান করেছো তাহলে তোমার জন্য ভালো হবে না। স্ত্রীর কথায় বিরক্ত হয়ে কথাগুলো বললেন নৌশাদ সাহেব। কিন্তু সালমা বেগম যেন স্বামীর কথাকে গুরুত্ব দিলেন না, উল্টো মুখ ভেঙচে দিলেন। দুনিয়াতে মনে হয় ওনারই একমাত্র ভাগ্নি আছে। পারবো না আমি কিছু করতে, যতটা করার করে দিয়েছি। আমি আর যা করার তোমার ওই ভাগ্নিকে করে নিতে বলিও। তোমার মতো ওই তো এসে গেছে তরিরা। স্ত্রীকে কিছু বলতে যাচ্ছিলেন নৌশাদ সাহেব, কিন্তু সেই কথা শেষ করার আগে গাড়ি শব্দ শুনে বাইরে চলে গেলেন মামা। রাতের খাবার শেষ করে নিজ রুমে বসে বসে সোনার বই পড়ছিলেন নৌশাদ সাহেব। চাকরি থেকে রিটায়ার হওয়ার পর থেকে রাতের বেলা বই নিয়ে বসে যান। সালমা বেগমের এই নিয়ে অনেক বিরক্ত। সালমা বেগমের ভাষ্যমতে বই পড়ার জন্য সে খিটখিটে হয়ে গেছে এবং তার দিকে ঠিকভাবে তাকায় না। আরে তরি, আয় ভিতরে আয়, দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে দেখে মামার হাতে থাকা বইটা একপাশে রেখে কথাগুলো বললেন। মামার কথা শুনে গুটি গুটি পায়ে ভেতরে গেলাম। মামার থেকে একটু দূরে বসে আছে মামি। আমাকে দেখি কেমন জানি তাড়াহুড়ো করে উঠে যেতে লাগলেন। সেটা দেখে আমি মামার পাশে না বসে মামির পাশে গিয়ে বসলাম। মামা, তোমাকে একটা কথা বলার ছিল। তুই এখানে বস, আমি চা করে নিয়ে আসছি, জামাইকেও দিয়ে আসবো। মামের এখন ব্যবহারে আমার বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আর কতটা অবাক হয়েছে
সেটা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। যেই মামি আমাকে সহ্য করতে পারে না, আবার আমার নতুন স্বামী নিয়ে এ বাড়িতে আসে, ঠিক করে রান্না পর্যন্ত করেনি, সে যাচ্ছে আমাদের জন্য চা করতে। মামির এমন ভয় পেয়ে যাওয়া দেখে মনে মনে এক পৈশাসিক আনন্দ পাচ্ছিলাম, কিন্তু তার থেকে বেশি রাগ হচ্ছিল। মামি, তোমাকে কিছু করতে হবে না। উনি এই সময় চা খাবে না, কফি খাবে, আর আমি তাকে কফি দিয়ে আসছি। তুমি বসো, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। এবার মামের মুখে ভয়ের ছাপ আগের থেকে বেড়ে গেল। আমি একবার মামির দিকে তাকিয়ে মামার মুখোমুখি হয়ে বসলাম। মামা, আমি তোমাদের বাড়ি থাকি বলে কি অনেক বড় বোঝা হয়ে যাচ্ছিলাম, তার জন্য তোমরা আমার সাথে এমন প্রতারণা করবে? আমার কথাগুলো যেন মামা বুঝতে পারলো না। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। জন্মের সময় বাবাকে হারিয়ে মা আমাকে নিয়ে তোমাদের বাড়িতে এসেছিল, কিন্তু মা তোমাদের বাড়িতে থাকলো। আমার আর মায়ের খরচ মা নিজে চালিয়েছে, তোমাদের থেকে কখনো একটা টাকাও নেয়নি। কিন্তু মা মারা যাওয়ার পর থেকে তোমরা আমাকে লালন পালন করে বড় করেছো, কিন্তু আমি একটু বড় হয়ে যাওয়ার পর থেকে এই বাড়ি সম্পূর্ণ কাজ করে দিয়েছি। মামি কখনো একটা কাজ করেনি। আমার যেই বয়সে ঘুরে ফিরে চলার কথা, আমি সেই বয়সে এই বাড়ির প্রতিটি মানুষের জন্য রান্না করে গেছি। তুমি যখন বাসায় না থাকতে, একটু কোনো কিছু হলেই মামি আমার গায়ে হাত তুলতে ভুলতো না। মাঝে মাঝে তো মাকে নিয়ে অনেক কথা বলতো, কখনো সোহেল ভাইয়ের মতো করে একটু আদর করেনি। তবু আমি চুপ করেছিলাম, কারণ তোমরা ছাড়া আমার আর কেউ নেই। যখন আরেকটু বড় হলাম, তখন নিজেরটাও নিজে করতে লাগলাম। মামা, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু তার মানে এই কি যে তোমরা আমাকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিবে? তা একটা বারের জন্য আমাকে না জানি শুধু বিবাহিত না, বরং এক বাচ্চা বাবা, সেই কথাও আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন একটা বারের জন্য? আমার জীবনে এত বড় সিদ্ধান্ত আমি তোমার উপর বিশ্বাস রেখে মেনে নিয়েছিলাম বলেই কি এমন করলে? আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? আমি তো সবকিছু জানার অধিকার রাখি, তাই না মামা? আমার থেকে এত বড় সত্যি কেন লুকিয়ে রাখলে তুমি মামা? আমার কথা শুনে মামা একবার মামের দিকে তো একবার আমার দিকে তাকাতে লাগলো। মামি কোনো কথা না বলে তড়িঘড়ি করতে লাগলো কিভাবে এখান থেকে বের হওয়া যায়, কিন্তু সে আর কোনো কুল পাচ্ছে না। সালমা, আমি বলবো বলবো করে ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছি তুমি হয়তো বলেছ, কিন্তু আমি তো জানি না তুমি বলনি। আর তোরি নিজেও তো কিছু বলেনি, তাই ভেবেছি হয়তো তোরই মত আছে। মামা কিছু জিজ্ঞেস করার আগে আমি নিজের সমস্ত দোষ আমার দিকে দিয়ে দিল, কিন্তু মামা সেই দিকে কান দিল না। একদম মিথ্যে কথা বলবে না তুমি সালমা। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি তোরই সবকিছু জানে, তোরিকে তুমি সবকিছু বলেছো, তোরই সবকিছু জেনে বিয়েতে রাজি কিনা, কিন্তু তুমি প্রতিবার উত্তরে কি বলেছিলে? তুমি প্রতিবার আমাকে বলেছিলে তোরই সবকিছু জানে, সবকিছু জেনে এই বিয়েতে রাজি হয়েছে। তুমি বলনি আমাকে এইসব। মাম্মি নিজেই যে আমাদের দুজনকে মিথ্যে বলেছে, সেটা আমার বা মামার বুঝতে বাকি নেই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। মাম্মি মামার পাশে গিয়ে হাত ধরে নেকা কান্না করে দিয়ে কথাগুলো বলতে লাগলো। তোমার ভুলের জন্য একজন মেয়ের জীবনে কতটা প্রভাব পড়বে সেটা তুমি ভাবলে না? আজকে তোমার জন্য আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি কি কখনো তরিকে নিজের মেয়ে বলে ভাবতে পারোনি? আজকে তোমার জন্য তরির জীবনে এতটা ক্ষতি হলো। আগামীকাল তরিরা চলে যাওয়ার পর তুমি নিজে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তরি মা, আমাকে ক্ষমা করে দিস। আমি যদি জানতাম তোকে কিছু জানানো হয়নি, তাহলে আমি তোকে সবকিছু আগেই বলে দিতাম। আমার ভুল হয়েছে, সালমাকে বিশ্বাস করা আমার ভুল। তো আমি আর এখন সহ্য নিতে পারবো না, শুধু বলবো আমাকে ক্ষমা করে দিস। প্রথম কথাগুলো মামের উদ্দেশ্যে বলে শেষ কথাগুলো বলে চোখের পানি মুছে নিলেন। মামার কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলতে ইচ্ছে করলো না, আর মামির হয়ে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে করলো না। তোমাকে মিথ্যে কথা বলা হয়েছিল, তুমি সব সত্যি জানতে না তোরি? মামার রুমে থেকে নিজ রুমে আসতে ভদ্রলোক প্রশ্নগুলো করলেন। লোকটার কথা শুনে ভাবতে লাগলাম উনি সব কথা শুনলেন কখন? আমি তো রুম থেকে বের হয়ে কাউকে দেখিনি, তাহলে সে কখন গেল আর রুমে আসলো কখন? নীলাশ্রী উঠে গেছে, আমাকে একবার ডাকলেন না কেন? আমাকে ডেকে দিলি তো চলে আসতাম। ভদ্রলোকের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে কথাগুলো বলে নীলাশ্রীকে কোলে তুলে নিলাম। তুমি আমার প্রশ্নের উত্তর দাও তোরি। তুমি জানতে না আমার মেয়ে আছে? নীলাশ্রীর জন্মের সময় অরিত্রী মারা যায়, এসব তুমি কিছু জানতে না? সবকিছু যখন শুনতে পেরেছে, তাহলে আমাকে আবার জিজ্ঞেস করছেন কেন? নেকা ষষ্ঠী। লোকটা কথার প্রতি উত্তরে সহজভাবে কেন জানি উত্তর দিতে ইচ্ছে করে না। সবসময় তেরাভাবে কথা বলতে ভালো লাগে। একদম আমার সাথে তেরাভাবে কথা বলবে না তুমি। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আর একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি যাই সত্যি জানো বা না জানো, তোমাকে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে। আমি নাটকের নায়কদের মতো বলতে পারবো না। তুমি যদি বিয়ে যতদিন মন থেকে না মানবে, ততদিন তুমি এই বাড়িতে থাকবে। আমি এসব বলতে পারবো না। আমার মা আর মেয়ে তোমাকে প্রয়োজন, তাই তুমি মানো আর না মানো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। নিজের মতো করে কথা বলে আমার থেকে নীরাজজিকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। একটা বার আমার কথা শোনার প্রয়োজন মনে করলো না। আর কি বললো আমাকে প্রয়োজন, তোমাকে আমাদের সাথে যেতে হবে। মগের মুল্লুক নাকি? যাবো না আমি।
এই মেয়ে তুমি নিহানের বেডরুমে কি করছো? আর আমার মেয়েকে তুমি কোলে নিয়েছো কেন? আমার মেয়ে কোনো রেসপন্স করছে না কেন? কি করেছো তুমি আমার মেয়ের সাথে? নিহান, নিহান কোথায়? আর আম্মু, সেই বা কোথায়? কি করছো তুমি সবার সাথে? নিহান, নিহান কোথায় তুমি? দেখেছো আমাদের মেয়েকে এই মেয়েটা কি করেছে? তোমাকে আমি ছাড়বো না। উপরে কথাগুলো বলেই একটা মেয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। ডিমলাইটের আলোতে মেয়েটার মুখ অস্পষ্ট। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি তো শুধু নীলাদ্রিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাকে প্লিজ কিছু করবেন না। সামনে মেয়েটি যেন কথাগুলো শুনতে পারলো না। প্রচন্ড ক্রোধ নিয়ে এগিয়ে আসলো। সামনে মেয়েটি যত এগিয়ে আসতে লাগলো আমি ততটা পিছনে যেতে লাগলাম। কিছু না করলে আমার মেয়ে কথা বলছে না কেন? তোকে আজ আমি ছাড়বো না। কথা বলতে বলতে মেয়েটা একদম কাছে চলে আসে। ব্যালকনির রেলিংয়ে এসে পিঠ ঠেকে গেল। পিছনে আর যাওয়ার জায়গা নেই। সামনে মেয়েটি কোনো কিছু না বলে ধাক্কা দিয়ে ব্যালকনি থেকে ফেলে দিল। না! চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসলাম। ফ্যানের নিচে থেকেও শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। আমার চিৎকারে নীলাদ্রি নিজেও ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে, কিন্তু আমার সেই দিকে কোনো খেয়াল নেই। তোরে কি হয়েছে তোমার? এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? আর ফ্যানের নিচে এভাবে ঘামতে শুরু করেছো? ওই মেয়েটা, বিশ্বাস করুন আমি কিছু করিনি। আপনি ওই মেয়েকে একটু বলুন না আমি কিছু করিনি। ওই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। কোন মেয়ে তোরে? এখানে তো কোনো মেয়ে নেই। আরে ওই তো মেয়ে। এবার সম্পূর্ণ রুমে চোখ বলে দেখে নিলাম যে আমি আমার রুমে আছি, এখানে কোনো মেয়ে নেই। কিন্তু আমি যে দেখলাম একটা মেয়ে আমাকে নিচে ফেলে দিল। এখানে কেউ নেই। তোরি, তুমি স্বপ্ন দেখেছো? এই পানি খাও, আর পানি খেয়ে ঘুমিয়ে পড়বে লক্ষ্মী মেয়ের মতো। আমি নীলাদ্রিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে কথাগুলো বললেন ভদ্রলোক। লোকটার হাত থেকে পানি খেয়ে একবার ঘড়ির দিকে তাকালাম। আর একটু পরেই ফজরের আজান দিয়ে দিবে। তাই আর না ঘুমিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে যেতে গেলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে পারবো। আপনি নীলাদ্রিকে নিয়ে একটু বসুন, আমি নামাজ পড়ে ঘুম পাড়িয়ে দিব। তখন আপনিও নামাজ পড়ে নিতে পারবেন। তাহলে আর কারো নামাজ পড়তে অসুবিধা হবে না। কথাগুলো বলে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম। এখনো মনে হচ্ছে যেন সে স্বপ্নে মেয়েটা আমাকে দেখে দেখে হাসছে। একদিকে ভূতনির জামাই জ্বালাচ্ছে, তো আরেকদিকে মরে ভূত হয়ে যাওয়া সতীন জ্বালাচ্ছে। ইয়া আল্লাহ, আমাকে একটু এদের সাহায্য করা বুদ্ধি দাও। সকাল সকাল উঠে বসার জন্য নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে রেখে বসে বসে নীলাদ্রির জন্য খাবার তৈরি করছি। মামা সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছে। গতকাল রাতে মামা যেই কথাগুলো বলেছিল, মামিকে তারপর আর মনে হয় না আমাদের জন্য রান্না করবে। আমার জন্য তার সংসার ভেঙে যেতে বসেছে। আবার মামা এতগুলো কথা শুনিয়েছে, এসবের পরও আমাদের জন্য আবার রান্না করতে যাবে নাকি? আর এমনিতেও মামির অভ্যাস নেই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তাই নিজে সবার জন্য নাস্তা রেডি করে বসে আছি। তোরে মনোযোগ সহকারে নীলাদ্রি খাবার তৈরি করছিলাম, কিন্তু হঠাৎ করে কেউ ডেকে উঠতে দেখি মামি দাঁড়িয়ে আছে। এখন সকাল 8টা বাজে, আর এই সময় মামিকে দেখে কিছুটা অবাক হলাম। সাধারণত মামি 9টা কি 9:30টার আগে ঘুম থেকে উঠে না, কিন্তু আজকে এই সকালে ঘুম থেকে উঠে যাওয়ায় বেশ অবাক হলাম। শুধু তাই নয়, মামির কোলে নীলাদ্রি আর তার পিছনে দাঁড়িয়ে আছে ভদ্রলোক। মামি, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো? তোমাকে তো কখনো এত সকালে ঘুম থেকে উঠতে দেখিনি। তা সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো শুনি? আমি মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছি। টিপকেন সরে মামিকে কথাগুলো বলে নীলাদ্রিকে মামির থেকে নিতে গেলাম। ওমা, এই মেয়ে দেখি মামির কোলে হিসু করে দিচ্ছে। মেয়ের এমন কাজ দেখে উপস্থিত সবাই হেসে দিলাম। মামি চোখ দুটো গরম করে নীলাদ্রিকে তাকাতেই নীলাদ্রি কান্না করে দিল। মামি একদম চোখ গরম করে নীলাদ্রিকে দেখবে না তুমি? গতকাল রাতের কথা ভুলে যেও না তুমি। আর আমি টেবিলে খাবার রেখে দিয়েছি, সবাই খেতে বসুন। আমি নীলাদ্রিকে ডাবে পরে নিয়ে আসছি। কথাগুলো বলে আমি নীলাদ্রিকে নিয়ে চলে গেলাম রুমের দিকে। এত বেলা হয়েছে এখনো মেয়েটাকে খাওয়ানো হয়নি। মামি, আপনি আর যাই করেন না কেন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন না। আপনার এই যে মেয়েকে দেখলেন না, সে কিন্তু তার সাথে করা ব্যবহারের জন্য আপনাকে কিছু না বলো নীলাদ্রিকে বললে ছেড়ে দিবে না। আর শুনলাম মামা নাকি বলেছে। মামা কি বলেছে সেটা পরে বলবেন, এখন খেতে বসুন। আমি সবাইকে খাবার দিচ্ছি, কিন্তু নীলাদ্রিকে ডাইপার পরে নিয়ে আসতে আসতে সবার উদ্দেশ্যে কথাগুলো বলতি ভদ্রলোক প্রশ্ন করলেন। আমি সকালে পাশের বাড়ির কাজের মেয়ে আছে, তাকে আসতে বলেছি যেন সে একটু নীলাদ্রিকে রাখে। ওই তো চলে এসেছে। ভদ্রলোকের প্রশ্নের উত্তর দিতে দিতে মেয়েটা চলে আসে। তার কাছে নীলাদ্রিকে দিয়ে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলাম। মামি, তা আপনি আপনার বাবার বাড়ি যাচ্ছেন কখন? না মানে আমার যাওয়ার সময় আপনাকে পৌঁছে দিতে পারবো আর কি। আপনাকে আর টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে যেতে হতো না। খাবার মুখে দিতে দিতে ভদ্রলোক মামিকে কথাগুলো বললেন। ভদ্রলোকের কথা শুনে মামির লজ্জায় মাথা নিচু করে নিলেন। মামির ধারণা ছিল না যে ভদ্রলোক সব কথা শুনেছে। মামি মাথা নিচু অবস্থায় একবার আর চোখে মামার দিকে তাকালে, কিন্তু মামা কোনো রূপ কথা না বলে চুপচাপ করে খাবার খাচ্ছে। মামা যে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। মামা বরাবর আমাকে একটু বেশি ভালোবাসে, কিন্তু মামির সেটা পছন্দ ছিল না।
মামার অনুপস্থিতিতে আমাকে মারধর করতে ভুলতো না, আর কিছু বললে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাতো। এবার যখন সবকিছু জানতে পেরেছে, এবার আর নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করবে না। মামের কোনো কিছু না বলে অল্প খাবার খেয়ে উঠে চলে গেলেন। তুমি নিজেও তৈরি হয়ে থেকো, আর হ্যাঁ, তোমার বই প্যাক করে নিও। মামা একটা কথা বলার ছিল, যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি কিছুদিন এখানে থেকে যেতে চাচ্ছি। ভদ্রলোকের কথাকে এক সাইডে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে রেখে মামাকে কথাটা বললাম। মামা আমার কথা শুনে একবার ভদ্রলোক তো একবার মামার দিকে তাকিয়ে আবার খাবার মুখে দিলে। ভদ্রলোক আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আপত্তি থাকতে যাবে কেন? আমি একবার জামাইকে বলতে চাচ্ছিলাম যেন তোদের কয়েকটি দিন এখানে থেকে যেতে, কিন্তু এখন তুই যখন নিজে থেকে বললি, আর জামাই যদি থেকে যেতে বলে তাহলে আমার কোনো আপত্তি নেই। আরে মামা, ওনার তো অফিস আছে, উনি চলে যাবে, আমি আর নিরাচ্ছি থাকবো। উনি একটু পরে চলে যাবে, অফিসে একটা জরুরি মিটিং চলে আসে। ভদ্রলোককে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মামাকে কথাগুলো বলে দিলাম। একবার আর চোখে ভদ্রলোককে দেখে নিলাম। মামা আমার কথা শুনে মাথা নাড়ে খাওয়া শেষ করে চলে গেল, আর আমি ভদ্রলোকের অবস্থা দেখে এক আনন্দ উপভোগ করতে লাগলাম। আমার সাথে লাগতে আসা, আমার সাথে লাগতে আসলে আমিও কম যাই না। তুমি একদম কান্না করবে না। আমিও দেখি তোর রানীর কতটা পাখনা গজিয়েছে, খুব বার বেরিয়েছে তাই না? যত ইচ্ছে পাখিকে উপরে উঠতে দাও। যখন আমি একবার পাখনা ছেটে দিব তখন উপর থেকে পড়লে বেশ ভালো করে বুঝবে উপরে উঠার কত জ্বালা। কথাগুলো বলে কল কেটে দিল আগন্তুক। কল কেটে দিয়ে হাতে থাকা সিগারেটে শেষ ফুঁক দিয়ে পা দিয়ে ফিসে দিল। দেখতে দেখতে বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে। ঘরের বাইরে পারফেক্ট বিবাহিত দম্পতি, কিন্তু ঘরের ভিতরে সেই আগের মতোই সম্পর্ক বিদ্যমান। না তো সে স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসে, আর না তো আমি স্ত্রীর অধিকার নিয়ে তার কাছে যাই। ভদ্রলোককে কিছু বললে শুধু হ্যাঁ বলেই কথা শেষ। ভদ্রলোক নিজে বলে না সে বিয়ে মানে কি মানে না, শুধু তার একটাই কথা, আমার মেয়ে এবং আমার মায়ের জন্য তোমাকে প্রয়োজন। তার এই প্রয়োজনের প্রেক্ষিতে আর কিছু বলতে ইচ্ছে করে না। সেই দিন সব সত্যি জানার পর থেকে যেন ভদ্রলোক আগের থেকে বেশি গম্ভীর হয়ে গেছে। শাশুড়ি মা নিজ ছেলেকে বুঝিয়েছে এতে তাদের কোনো দোষ নেই, তারা তো সব সত্যি বলেই ছিল, কিন্তু আমার পরিবার মিথ্যে কথা বলেছে। কিন্তু আমার সেই সবে কোনো মাথা ব্যথা নেই। 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু আমাকে কেউ এখনো অরিষ্টির সম্পর্কে কিছু সঠিক করে বলল না, আর না তো কোনো ছবি দেখতে পেলাম। মনে মনে ঠিক করলাম বাসায় গিয়ে আজকে ছবি খোঁজার মিশন শুরু করব। আরে এই তোরই বাসাটি থেকে বাসায় ফিরছিলাম রাস্তার কিনারে দিয়ে। আজকে তিথি, দিয়া, রিমু, তায়াস, তন্ময় কেউ আসেনি। গত 1 সপ্তাহ ধরে কারোর সাথে যোগাযোগ নেই। সেই যে ফোন অফ করে রেখেছি, আসার আগে একবার ফোন করে আসলে ভালো হতো, কিন্তু ফোন করে না আসায় এখন মনমরা হয়ে রাস্তার কিনারে দিয়ে হাঁটতে হাঁটতে নিজ গন্তব্যে ফিরছিলাম। কিন্তু কে একজন আমার নাম ধরে ডাকতে সেখানে থেমে গেলাম। আশেপাশে দেখতে লাগলাম কি ডাকছে, কিন্তু রোদের এত তেজ যে ঠিকভাবে তাকানো যাচ্ছে না। কেমন আছো? লোকটার সামনে আসতে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। প্রায় 5 বছর পর আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। যখন আমি মাত্র দশম শ্রেণীতে উঠি তখন কোনো এক কারণে লোকটা কাউকে কিছু না বলে নানু বাড়ি থেকে লন্ডন পাড়ি জমেছে বলে সবাইকে জানানো হয়। মামা মামি কেউ জানতো না তার এমন সিদ্ধান্তের কথা। শোল ভাইয়ের যখন 15 বছর বয়স তখন মামি ভাইয়াকে তার নানু বাড়ি পাঠিয়ে দেয়। মামা যদিও দিতে রাজি ছিলেন না, কিন্তু স্ত্রী যাদের কাছে হার মেনে এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এরপর কয়েকবার এসেছিল, কিন্তু শেষবার এসেছিল যখন আমি দশম শ্রেণীতে ছিলাম, আর তখন সে লন্ডন চলে যায়। এরপর আর তাকে দেখিনি, যদিও মামা মামির সাথে কথা বলার সময় ফোনে আমার সাথেও কথা হয়েছে কয়েকবার। কিন্তু মামার মামি ভাইয়া এমন সিদ্ধান্ত নেওয়া হয়, মামি 2 মাস কথা বলেনি অভিমান করো। মামাও ছেলের প্রতি রাগ ছিল, কিন্তু ধীরে ধীরে ঠিক কথা বলেছে। ছেলের উপর আর কতদিন অভিমান করে থাকা যায়? ভাইয়া আপনি? শোল ভাইয়া আমার সামনে এসে দাঁড়াতে তাকে অবাক হয়ে প্রশ্ন করলাম। হ্যাঁ আমি। এত অবাক হয়ে যাচ্ছ কেন? না মানে আসলে এতগুলো বছর পর দেখছি তো, তাও আবার এখানে, তাই অবাক হয়ে গেলাম। সুজনের খাতিরে ভাইয়ার কথার উত্তর হাসি মুখে দিলাম। ভাইয়ার কেমন করে জানে তাকিয়ে আছে, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মানুষ নিজ দেশ রেখে অন্য দেশে গেলেই কি তাদের দেখার ধরন পরিবর্তন হয়ে যায় নাকি? হ্যাঁ, প্রায় 5 বছর পর দেখা হচ্ছে, তা এই রোদের মধ্যে রিক্সা না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? চলো রিক্সায় উঠে বসো, একসাথে বাসায় ফেরা যাবে। ভাইয়া আমি ওবারে যাচ্ছি না, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি বরং একাই চলে যান। ভাইয়ার কথা তাড়াতাড়ি করে উত্তর দিলাম। মামিকে মামা আর বাপের বাড়ি পাঠায়নি, আমিই না করেছিলাম। মামি চলে গেলে মামা বাসায় একা পড়ে যাবে, যার জন্য মামাকে বুঝিয়ে মামির যাওয়া বন্ধ করা হয়। আমার কথা শুনে এবার ভাইয়া আমাকে ভালো করে লক্ষ্য করলো, যেন এত সময় আমাকে দেখেনি। মানে তোমার বিয়ে হলো আর আমি কিছু জানলাম না? সে ছোট তরির নাকি বিয়ে হয়ে গেছে, আর এই শাড়ি পরার কারণ বুঝি বিয়ের জন্য? ভাইয়া আপনার মতো তো আমি বিদেশে বড় হইনি, তাই আপনার মতো
এমন পোশাক পরে বাসা থেকে বের হয় না। আমরা বাঙালি, পুরুষরা লুঙ্গি আর নারীরা শাড়িতে পরিচয়। একটা কথা আছে জানেন, শাড়িতে নারী। আপনার মতো বিদেশি কালচারে অভ্যস্ত এখনো হতে পারিনি, আর হতে পারলো আমি শাড়িতে পারফেক্ট আছি। বিদেশি পোশাক পরার প্রয়োজন নেই। তুমি আমাকে অপমান করছো তরি। আর আমি বিদেশে বড় হয়েছি, সেখানে এসব পোশাক নর্মাল। আর কি গরম দেখেছো তুমি। মূর্খের সাথে কথা বলে মূর্খতার পরিচয় দিতে চাচ্ছি না। ভালো থাকবেন। ভাইয়াকে কথাগুলো বলে সামনে দাঁড়িয়ে থাকা রিক্সায় উঠে বসলাম। আর 1 মিনিট দাঁড়িয়ে থাকলে হয়তো আমি আরো কয়েকটা কথা শুনিয়ে দিয়ে আসতাম, কিন্তু তার চাহনি বারবার আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। কেমন কামুক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ধরুনের বুকে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু এখনো আলো বিদ্যমান। আকাশটা দেখতে বড্ড বেশি সুন্দর লাগছে। ভদ্রলোক বাসায় ফিরেছেন ঘন্টাখানেক আগে, তবে কিছু একটা নিয়ে হয়তো রেগেও আছেন। তাই কিছু না বলে নিরাচিকে আমার কাছে দিয়ে আমি ছাদে চলে আসি। গাছে পানি দিচ্ছ নাকি? এবার ঘরে পানি যাওয়ার ব্যবস্থা করছো? ফুল গাছগুলো রোদে কেমন নেতিয়ে গেছে। সেই গাছগুলোতে পানি দিচ্ছিলাম, কিন্তু আনমনা হয়ে আকাশ দেখছিলাম। আর পানির পাইপ যে কখন ছাদের দরজার কাছে চলে গেছে জানা ছিল না। আর ভদ্রলোক নিজেই কখন এসেছে তাও খেয়াল নেই। ভদ্রলোকের কথাতে ভাবনা ছেদ ঘটে। তাড়াতাড়ি করে দরজার সামনে থেকে পাইপ সরাতে গিয়ে সেটা গিয়ে পড়লো ভদ্রলোকের উপর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুরি? এই ভর সন্ধ্যায় তুমি এটা কি করলে? দেখে শুনে কাজ করতে পারো না? যত সব বাচ্চামো। এটা কি বাচ্চামো করার বয়স? কাজ করার সময় মন কোথায় থাকে? বাইরে মানুষের সামনে কথা বলার সময় তো ঠিক হেসে খেলে দুলতে দুলতে কথা বলতে পারো, আর কাজের সময় মন থাকে না। যত সব আজাইরা। সামনে একটু পানি যাওয়ায় নিজের মতো করে আমাকে কথা শুনে ভদ্রলোক নিচে চলে গেলেন। একটাবার আমাকে কথা বলতে দিল না। কিন্তু আজকে ভদ্রলোকের ব্যবহার, কথা বলার ধরন অন্যরকম ছিল। মানছি ভুল করেছি, তাই বলে এমন ব্যবহার করবে? মন খারাপ নিয়ে পাইপ রেখে নিচে নেমে এলাম। মেয়েরা কোথাও আসলে নিজের সঠিক সম্মান পায় না। যদি বলা হয় বাপের বাড়ি পাওয়া যায়, তবুও ভুল। কোনো না কোনোভাবে তাদের কাছেও একসময় বোঝা হয়ে ওঠে। আর স্বামীর বাড়ি তো ও সম্পূর্ণ আলাদা। সামান্য একটু ভুল হলে শুনতে হয় হাজার কথা। শুধু কি নিজেকে শুনতে হয়? ওহো, মা বাবাকে শুনতে হয় হাজার কথা। অবহেলিত হতে হয় সব সময়। আম্মা, আরে ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে আসো। নীরজাকে নিয়ে গল্প করছিলেন তিনি। আমার ডাকে হাসি মুখে ভিতরে প্রবেশ করতে বললেন তিনি। আম্মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার কথা শুনে ভ্রু যুগলের মাঝে কুঞ্চিত ভাঁজ ফেলে আমার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে তৈরি? তোমার চোখ মুখ লাল হয়ে আছে কেন? কিছু না আম্মা, আপনি আমার কথাটা শুনুন একটু। খুব ইম্পর্টেন্ট কথা আম্মা। কথাটা বলে আম্মাকে সবকিছু বলে নিয়ে নীরাচিকে কোলে তুলে নাম। তরিকে কোথাও পাওয়া যাচ্ছে না নিহান। সারাদিনে ক্লান্তি শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে নিহান। এখনো গলায় টাই আর হাতের ঘড়ি পরে আছে সে। অফিসে জরুরি মিটিং থাকায় আজকে চাপ ছিল দ্বিগুণ। আর যেই প্রজেক্ট নিয়ে মিটিং ছিল সেটা ছিল অডিটটি রেখে যাওয়া সেই প্রজেক্ট। বেশ কয়েক মাস ধরে মিটিং পেন্ডিং ছিল বিভিন্ন কারণে, কিন্তু আজকে মিটিং সম্পূর্ণ করে যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে সে। এবার যেন অডিটটির স্বপ্নকে বাস্তবায়ন করার সময়ের অপেক্ষা। এতদিন এত কাঠগড় পুড়িয়ে আবার সেই পুরনো কাজ ফিরে আসা। এইবার সম্পূর্ণ কাজ নিহান নিজে দাঁড়িয়ে থেকে একটি একটি করে শেষ করবে। নিহান অরিত্রির কোনো স্বপ্নকে অসম্পূর্ণ রাখবে না। অরিত্রির প্রতিটি স্বপ্ন সে নিজে সম্পূর্ণ করবে। মানুষ নিয়ে তো কি হয়েছে, মানুষের রেখে যাওয়া স্বপ্ন আর ভালোবাসা তো আছে। এই দুটো থাকলে যে কোনো স্বপ্ন সম্পূর্ণ করা যায়, হোক সেটা দেরিতে, কিন্তু সম্পূর্ণ হয়তো। নিহান অরিত্রির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে ভেবে মনে মনে অনেক খুশি। সে ঠিক করেছে আজ অনেকগুলো দিন পর সেই ঘরটাতে যাবে যেখানে অরিত্রির প্রতিটি স্পর্শ মিশে আছে। আম্মা, আমাকে এক। তরি সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। আমি তরিকে ফোন করেছিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে বারবার। আমি তরি মামা বাড়ি ফোন করেছিলাম, কিন্তু সেখানে নেই। তরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নিহান। সোফায় গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে গলার টাই খুলতে খুলতে মায়ের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল নিহান, কিন্তু তার সেই কথা শেষ হওয়ার আগেই মায়ের কথা শুনে তড়িৎ গতিতে বুঝে যাওয়া চোখ দুটো খুলে নিল। এখন সময় রাত 9টা, আর এখনো তরি বাসায় ফেরেনি। মূর্তির মাঝে যেন কুশের যে রেশ ছিল সেটা হাওয়ায় মিলিয়ে গেল। তরি সকাল থেকে বাসায় নেই, আর তুমি আমাকে এখন জানাচ্ছ আম্মা? এখন কটা বাজে দেখেছো তুমি? সারাদিন চলে গেল আর তুমি আমাকে কখন বলছো তরি বাসায় নেই? মায়ের কথা শুনে রেগে কথাগুলো বলল নিহান। আমি ভেবেছিলাম হয়তো সময় মতো চলে আসবে, কিন্তু এখনো এলো না। আমি তরিকে ফোন করে না পেয়ে তোকেও কল করেছিলাম, কিন্তু তুই ফোন ধরিসনি। মিটিং থাকায় ফোন সাইলেন্ট করে রেখেছিলে নিহান। মিটিং শেষ করার পর ফোন সাইলেন্ট অফ করেনি, আর ফোনও চেক করেনি। তরি বাসা থেকে কখন বের হয়েছে? সকাল 10টায় বাসেটির জন্য বের হয়েছে। মায়ের থেকে কথাটা শুনে আর কাল বিলম্ব না করে বসা থেকে উঠে গাড়ি চাবি নিয়ে বের হয়ে যায় নিহান। এই রাতের বেলা কোথায় খুঁজবে সে এখন? বারবার খুশিগুলো এসেও যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে।
যতবার একটু সুখের দেখা মিলে সুখগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করে, ততবারে যেন কোনো অজানা কিছু সেই সুখ কেড়ে নিয়েছে। অজ্ঞান অবস্থায় এক অন্ধকার রুমের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে তুরি। মুখে কালো কাপড় বেঁধে তার সামনে বসে আছে কে একজন। বারবার হাতে থাকা সিগারেট সুখটান দিয়ে যাচ্ছে সে। সিগারেটের শেষ বারের মতো ফুঁক দিয়ে টেবিলের উপর রাখা পানি গ্লাস নিয়ে সেটা মুখে ছুরি মারে। চোখে মুখে পানি পড়তে ধরপড়ে সোজা হয়ে বসতে গেলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। সোজা তো হতে পারলাম না, সাথে মাথা ব্যথা শুরু হলো। চোখ দুটো যতবার মেলে দেওয়ার চেষ্টা করছি, ততবারে আমি অন্ধকার ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। হাত নাড়াচাড়া করতে অনুভব করলাম আমি হাত নাড়াতে পারছি না। হাত ব্যথা হয়ে আছে। শুধু হাত বা মাথা নয়, সম্পূর্ণ শরীর কেমন ঝিমঝিম করছে। কাকে একটু ডেকে নিব, সেই শক্তিটুকু যেন শরীরে অবশিষ্ট নেই। তবে এতটুকু বুঝতে পারলাম আমার সামনে কেউ একজন আছে। ঘরের মাঝে সিগারেটের গন্ধ বিদ্যমান। তরি, 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 কথাটা বলে কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে। অবচেতন অবস্থায় বুঝতে পারলাম তার পায়ে জুতোর শব্দ তার প্রমাণ দিচ্ছে। সাথে তার থেকে সিগারেটের তীব্র গন্ধ নাকে বাজছে। তোর অনেক পাখা গজেছে, তাই না? আমার অবর্তমানে তুই যা খুশি তাই করে যেতে পারবি ভেবেছিলি? 4টা বছর ধরে তোকে আমি ভালোবেসে গেছি আড়ালে থেকে, আর তুই শেষ পর্যন্ত একটা ব্লাডি ফুলকে বিয়ে করে নিলি ঢ্যাং ঢ্যাং করতে করতে। আমার ভালোবাসা কিছুই না তোর কাছে। আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলি না তুই? আর আজকাল নাকি তুই অনেক কথা বলতে শিখেছিস, তাহলে এখন কথা বলছিস না কেন? যখন তোর কথা বলার দরকার তখন কথা বলিস না। আর অসময়ে মুখে খই ফুটে তোকে তো আমি। আর তোর ওই মামের খুব লোভ, তাই না? ওই মহিলাকে তো আমি শেষ করে দিব। আমাকে দেওয়া কথার অবদ্ধ হয়েছে। কথাটা বলার পরপরই গালে তীব্র জ্বালা অনুভব করলাম। ঠোঁটের পাশও জ্বালা করতে শুরু করেছে। লোকটা এতেই যেন শান্ত হলো না, আবার চুলে টান দিয়ে গালে সজোরে একটা থাপ্পড় দিল। সারাদিন অভুক্ত তার উপর অত্যাচার নিতে না পেরে আবারও অজ্ঞান হয়ে গেলাম। এই তরি, তরি, কথা বলো। আমি তোমার গায়ে আর হাত তুলবো না। তুমি আমার সাথে কথা বলো। তরি, এই তরি, আমার দিকে তাকাও। আমাকে কেন তোমার এভাবে রাগিয়ে দাও? আমি তো তোমার গায়ে হাত তুলতে চাইনি। আমার ভুল হয়ে গিয়েছে, আর এমন করবো না। তুমি শুধু একটু তাকাও। লোকটা পাগলের মতো কথাগুলো বলতে বলতে আবারও চোখে মুখে পানি ছিটা দিতে লাগলো। কিন্তু আর কোনো নড়াচড়া না দেখে লোকটা অস্থির হয়ে পড়লো। বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের তাড়াতাড়ি গাড়ি বের করতে বলে তরিকে কোলে তুলে নেয়। জানালার কাজ ভেদ করে সূর্যের তীব্র আলো এসে চোখে মুখে লাগছে। সাথে হসপিটালে ফিনাইলের গন্ধ, হাতে স্যালাইন চলমান। চোখে এসে রোদ লাগতে ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকে নিজের অবস্থান দেখার চেষ্টা করতে দেখে হাতের কাছে নিয়ার মাথা থেকে শুয়ে আছে। গায়ে সেই গতকাল সকালের পোশাক, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ভদ্রলোকটা কি একটু নিজের দিকে খেয়াল করেনি? ভদ্রলোককে দেখতে কেমন বিধ্বস্ত লাগছে। এই এক সপ্তাহে আমি লোকটাকে এমন এলোমেলো অবস্থায় দেখিনি। সে সবসময় পরিপাটি হয়ে থাকেন। ধীরে ধীরে হাত উঁচু করতে গেলে হাতে আবারও ব্যথা কেঁকিয়ে উঠি। তরি, তুমি ঠিক আছো তো? কোথায় ব্যথা করছে? ডাক্তার ডাকবো? আমার কেঁকে ওঠার শব্দ শুনে নিয়ারা ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতে আমাকে প্রশ্ন করে বসলে। লোকটা এত প্রশ্ন করতে পারে যে মাঝে মাঝে মনে হয় লোকটা বিজনেসম্যান না, বরং আমার ভার্সিটির টিচার। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যেমন কাজ স্টুডেন্টদের প্রশ্ন করা, এই ভদ্রলোকের কাজ আমাকে প্রশ্ন করা। কি হলো তৈরি, কথা বলছো না কেন? কোথায় সমস্যা হচ্ছে বলো? কোনো কিছু না বলতেই ভদ্রলোক আবারও প্রশ্ন করলেন। এবার কিছু না বলে মাথা নাড়ে না করে দিলাম। কিন্তু আমি তো গতকাল ভার্সিটি শেষ করে অতিথির বাসায় যাচ্ছিলাম। কিন্তু তারপর আমার আপনাকে কিছু বলাচ্ছি। ভাবি, তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুন। এতগুলো মাস পর দেশে ফিরেছি, আর আমার ভাই বিয়ে করেছে কোনো কিছু না জানে। এটা আমি এমনি এমনি মেনে নিব নাকি? তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে আবার আপনাদের বিয়ে দেখতে চাই। নিয়নকে কিছু বলতে যাব, কিন্তু আমার কথা শেষ করার আগে অপরিচিত কেউ একজন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে কথাগুলো বলল। লোকটা দেখে আমি ভ্রু জুগলে ভাঁজ ফেলে লোকটার দিকে তাকিয়ে রইলাম। আরে আয়ান, থ্যাঙ্কস ভাই। তুই যদি তরিকে খুঁজে পেতে সাহায্য না করতি, তাহলে আমি জানতাম না আমি ওকে কিভাবে খুঁজে পেতাম। তুই বারবার আমার বিপদে পাশে থেকেছিস। তোকে যত ধন্যবাদ দিব ততই যেন কম হয়ে যাবে। তোরই এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আয়ান। আজকে সে তোমাকে রাস্তা থেকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পেয়েছে। আর যদি আয়ান না থাকতো তাহলে হয়তো আমি তোমাকে খুঁজে পেতাম না। প্রথম কথাগুলো নিয়ান আয়ান বলা লোকটাকে বললেও শেষ কথাগুলো আমাকে বলে তারা একে অপরকে জড়িয়ে ধরলো। তুই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করে দিচ্ছিস নিয়ান? তুই তো সবসময় বলতি বন্ধুদের মাঝে কোনো সরি থ্যাঙ্কস নেই। কিন্তু ভাই, তুই যে আমাকে না জানি এভাবে একা একা বিয়ে করে নিলে, এটা একদম ঠিক কাজ না। তবে আমি খুশি হয়েছি পরিত্রীকে বলে নতুন করে সবকিছু শুরু করেছিস এইভাবে। কিন্তু আমি আন্টি থেকে শুনেছি তোর বিয়ের রিসেপশন এখনো হয়নি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের আবার বিয়ে দেখতে চাই। আমি যে এখানে উপস্থিত, লোক দুটো সম্পূর্ণ ফুলে বসে আছে। আর বিয়ে দেখতে চাই মানে কি?
আমাদের বিয়ে তো হয়েছে, তাহলে আবার বিয়ের 1 সপ্তাহ পর বিয়ে করতে যাব? পাগল টাগল হলে নাকি? কোথাকার কোন উটকো ঝামেলা, এমন উটকো বন্ধু কই থেকে আসে জনাবের? মাঝখানে আমার কথা শেষ করার আগে চলে এসেছে আবার বিয়ে মানে? চোখ দুটো ছোট ছোট করে দুজনের দিকে তাকে প্রশ্ন করলাম। মানে হচ্ছে আমি চাচ্ছি আপনাদের বিয়ের রিসেপশন করে নিতে এবং সেই দিন কাজে ডেকে আবার বিয়ে করবেন আপনারা। আমি প্রশ্ন করতেই লোকটা নিহানে পাশে থেকে আমার বেডের পাশে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল। কিন্তু লোকটার কথাগুলো আমার কানে বিচ্ছে, সে পরে দেখা যাবে। আগে তোরই সুস্থ হয়ে বাসায় ফেরো। কথাটা বলে ভদ্রলোক আমার পাশে এসে বসে ঠোঁটের কেটে যাওয়া অংশে একটা অয়েলমেন্ট লাগিয়ে দিলেন, গালে এবং হাতের বেঁধে রাখা স্থানেও লাগিয়ে দিলেন। ইস, ভদ্রলোকটা এখন কি সুন্দর করে আমার সেবা করছে। কে বলবে এই লোক 2 দিন আগে আমাকে বকাঝকা করেছে? তোমার কৃতকর্মের জন্য সবাইকে বকতে হবে। তৈরি হয়ে থেকো আমার সাথে অন্যায় করা শাস্তির জন্য। সর্বপ্রথম তোমার স্বামী যাবে। হসপিটাল থেকে আসার পর নীলাদ্রিকে আমার নিজের কাছে রেখেছে। নীলাদ্রি আমার কাছে বিধায় আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফির পাশাপাশি ব্যস্ত নগরী দেখছিলাম। কিন্তু কে যেন ছোট একটা কাগজে কথাগুলো লিখে কাগজটা সুন্দর করে পাথরে পেঁচিয়ে আমার সামনে ফেলে দিল। আশেপাশে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হলাম। হাতে নিয়ে কাগজ খুলতে গোটা অক্ষরে কথাগুলো লেখা দেখে হাত থেকে কাগজটা সেখানেই পড়ে গেল। কাগজটা সেখানেই রেখে দূরে ব্যালকনি থেকে রুমে এসে ভদ্রলোককে কল করে যাচ্ছি, কিন্তু ভদ্রলোক ফোন রিসিভ করছে না। এবার যেন ভয় পেয়ে বসলো আমাকে। কি করব কিছু বুঝতে তো পারছি না। এই ফোনে মানুষ তো অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছে। এত সময় কেউ ফোন রিসিভ করছিল না। যাও রিসিভ করলো, অপর পাশে লোকটির কথা শুনে সেখানে আবার সেন্সলেস হয়ে পড়ে গেল। বিকেলে 5:30 থানার সামনে থাকা টঙের দোকানে বসে বসে চা খাচ্ছে নিয়ান এবং আয়ান। বিকেলের সময় টঙের দোকানগুলোতে যেন এক আড্ডা বসে। মানুষের সারাদিন কাজের পর যেন এই চায়ের আড্ডা না দিলে ভালোই লাগে না। তোর কি মনে হয় কে বা কারা তোর সাথে এমন করতে পারে? চায়ের কাপে চুমুক দিতে দিতে নিয়ানকে প্রশ্ন করলো আয়ান। জানি না, কাকে সন্দেহ করব? তোরের মতো এমন একটা মেয়ের শত্রু থাকবে কি করে? দেখি পুলিশ কি করতে পারে। আইনকে কথাটা বলে চার কাপের শেষ চুমুকে আইনকে কথাটা বলে উঠে দাঁড়ালো। আইন কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নিয়ানের দিকে। এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? মশা যাবে মুখের ভেতর। আইনকে কথাটা বলে চায়ের বিল দিয়ে দুজন একসাথে বের হয়ে আসে দোকান থেকে। দোকান থেকে বের হয়ে আইন নিজের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। নিয়ান যখন অর্ধেক রাস্তায় চলে আসে তখন খেয়াল করলে বুঝতে পারে তার ফোন নেই। কোথায় পড়ে গেছে তার ধারণাও নেই। থানার সামনে যাবে সেই পরিস্থিতি এখন নেই। তাই আর দেরি না করে আগে বাসার দিকে ছুটে চললো। অপরদিকে কে একজন তৈরি ফোন রিসিভ করে কথাটা বলে ফোনটা রাস্তার পাশেই ফেলে দিয়ে চলে গেল নিজের গন্তব্যে। চোখ দুটো মেলে তাকাতে চেষ্টা করলো, মাথায় চিনচিনে ব্যথা শুরু করে। নিরাত্রির কান্নাও যেন মাথায় গেঁথে যাচ্ছে, কিন্তু মস্তিষ্কে সে আগে কলে বলা লোকটির কথা ঘুরপাক খাচ্ছে। যখন মস্তিষ্কে কথাটা ধারণ করতে পারলো সাথে সাথে বিছানা থেকে উঠে বসলাম। আম্মা, উনি কোথায়? ওই লোকটা যে ফোনে। শোয়া থেকে উঠে শাশুড়ি আম্মাকে কথাটা বলতে গিয়ে দেখি ভদ্রলোকের কোলে নীলাশ্রী কান্না করছে, আর ভদ্রলোক পায়চারি করে চেষ্টা করছে নীলাশ্রী কান্না থামাতে, কিন্তু মেয়ে কান্না থামানোর পরিবর্তে কান্না বাড়িয়ে দিচ্ছে। শান্ত হও তোরি। ওই তো নিহান। শাশুড়ি আম্মা কথাটা বলে ভদ্রলোকের কাছে গেলে ভদ্রলোক একবার আমার দিকে তাকিয়ে আবারও মেয়েকে শান্ত করতে লেগে পড়লেন। নিহান, তুই নিচে থেকে নীলাশ্রীর জন্য খাবার রেডি করে রাখা আছে, ওইটা একটু নিয়ে আসবি। আমার হাঁটুতে ব্যথা শুরু হয়েছে আবার। আম্মা, আপনার হাঁটুতে ব্যথা করতেছে? আমাকে তো একবারও বললেন না, তাহলে আমি তেল গরম করে মালিশ করে দিতাম। তুমি নিজেই তো অসুস্থ, আমার কি সেবা করবে? আর আমি এখনো সুস্থ স্বাভাবিক মানুষ আছি। ছেলে বিয়ে করছে বলে কি সবকিছু ছেলে বউয়ের উপর চাপিয়ে দিয়ে আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো নাকি? আমি নিজেই যেতাম। কিন্তু তোমাকে নিচে যেতে হবে না আম্মা। আমি নীলাশ্রীকে নিচে থেকে খাইয়ে নিয়ে আসবো আর তোমার জন্য তেল গরম করে নিয়ে আসবো। তুমি এখন চুপ করে বসে থাকো। আর হ্যাঁ, ম্যাডামকে বলে দিও এই বাড়ি থাকতে হলে ঠিক মতো খেতে হবে, আর লাফালাফি নাচানাচি না করতে। বাড়িতে কাজের খালা আছে, সে করে দিবে, বাকি কাজ তাকে যেতে নিষেধ করো। কথাগুলো শেষ হতে ভদ্রলোক মেয়েকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন, আর আমার উদ্দেশ্যে বলা কথাগুলো শুনে বেকুব হয়ে গেলাম। আমি লাফালাফি নাচানাচি করি? মনে মনে ভদ্রলোককে ধুয়ে দিতে লাগলাম, আর ভুলে গেলাম ফোনের কথা। তুমি শহর থেকে এত দূরে নির্জন রাস্তায় কি জন্য ভাবে গেলে তোরি? তোমার প্ল্যান মতো তুমি তো বলেছিলে তিথির বাসায় যাবে, তাহলে তুমি তিথির বাসায় না গিয়ে এত দূরে কিভাবে গেলে? আর এভাবে ভয় পেয়ে গেলে কেন? শাশুড়ি আমার কথা শুনে নড়চড়ে বসলাম। দুজন মিলে ঠিক করেছিলাম আমি তিথির বাসায় যাব, আর সন্ধ্যার মধ্যে বাড়ি না ফিরলে নিহানকে ফোন করা হবে। নিহানের আমার প্রতি কতটা দায়িত্ব পালন করে সেটা দেখাচ্ছিল। কিন্তু শাশুড়ি আমার রাজি ছিলেন না এইসবে। আমি নিজেই এক প্রকার জোর করে রাজি করিয়েছিলাম। আমি তিথির বাসায় যাচ্ছিলাম আম্মা, কিন্তু ওই গাড়িওয়ালা
আর আর ফোনে সেই লোকটা, আর পাথরে মোড়ানো সেই কাগজের লেখা। কিসের কাগজ? আমি তো কোনো কাগজ পাইনি রুমের মাঝে। আমার কথা শেষ হতেই শাশুড়ি আম্মা কথাটা বললেন, রুমে না আম্মা, আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তখন আমাকে কেউ ছুরি দিয়েছিল আম্মা। আপনি ব্যালকনিতে গেলেই পাবেন, আমি ওখানেই রেখে এসেছি, আপনি গিয়ে দেখুন। আমি মিথ্যে কথা বলছি? কি রাখার কথা হচ্ছে? বউ শাশুড়ি মিলে নিজের কথা শেষ করার আগে ভদ্রলোক রুমে প্রবেশ করতে করতে কথাটা বলতে আমি চুপ হয়ে গেলাম। কি হলো, চুপ করে গেলে কেন দুজনে? সোহেল ভাইয়া এসেছে লন্ডন থেকে, মামা নাকি ফোন করেছিল আম্মার কাছে, আমাদের যেতে বলছে, সেটা নিয়ে কথা বলছিলাম। চটপট করে মিথ্যে কথা বলে দিয়ে নিয়ানের দিকে তাকিয়ে রইলাম। আগের বার যে অভিজ্ঞতা হয়েছে, এবার না জানি কি বলে বসে। ঠিক আছে, আগামীকাল সকালে আমি তোমাকে দিয়ে আসবো, আর সন্ধ্যায় নিয়ে আসবো। আর হ্যাঁ, আগামী পরশু চাইল্ড কেয়ার থেকে একজন মেয়ে আসবে নিরাত্রির জন্য। মেয়ে কেন? আমি তো আছি নিরাত্রিকে দেখার জন্য। নাকি আমি ঠিকভাবে মেয়েটাকে দেখতে পাচ্ছি না? আমি তো আমার সবটুকু দিয়ে নিরাত্রিকে দেখে রাখছি, তাহলে আপনি চাইল্ড কেয়ার থেকে লোক আনছেন কেন? চাইল্ড কেয়ার নাম শুনতে নিয়ানকে কথাগুলো বলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তুমি এখন অসুস্থ তরি, আর তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে হবে। আমি চাই না তুমি কোনো কিছুর জন্য নিজের স্বপ্ন থেকে পিছিয়ে পড়ো। আর আম্মা, চলো তোমাকে রুমে দিয়ে আসি, খালা তোমাকে তেল মালিশ করে দিবে। আর তুমি এই যে এখানে চুপ করে বসো, আমি আম্মাকে দিয়ে আসি। আমি যেতে পারবো একা একা, তুই তোরই পাশে থাক। মেয়েটা ভয় পেয়ে আছে কিছু নিয়ে। মায়ের শেষ কথা শুনে নিয়ান একটু অবাক হয়ে যায়। ভয় পাওয়ার কি আছে? আর হঠাৎ করে এভাবে ভয় পাবে কেন? মাকে জিজ্ঞেস করবে। তার আগে সে রুম থেকে বের হয়ে গেছে। কি জাদু আছে তোমার এই চোখে তরি? সে প্রথম যেদিন তোমার কাজল চোখগুলো দেখেছিলাম, আমি সেই দিন তোমার প্রেমে পড়ে গেছি। প্রতিদিন তোমাকে আমি দূর থেকে দেখতাম, যখন তুমি তোমার বন্ধুদের সাথে এসে এসে কথা বলতে, তখন তোমাকে কি মিষ্টি লাগতো। তোমার লম্বা চুলগুলো যখন হাত খোপা করে রাখতে, আমার ইচ্ছে করতো তোমার সামনে গিয়ে বলতে, তুমি চুলে খোপা করো না মেয়ে। তোমার খোপের বেলি ফুলে মালা হতে বড্ড ইচ্ছে করে। তোমার এলো কেশ আমাকে মাতাল করে তোলে। তোমাকে প্রথম যেদিন শাড়িতে দেখেছি, তখন আমার আমার লেগেছে, ইচ্ছে করেছিল তোমার সামনে গিয়ে বলতে, তুমি কি আমার হবে, আমার ঘরের ঘরণী হবে। তুরি, তুমি যে আমার শত আবেগের গল্প। আমার জীবনে দ্বিতীয়বারের মতো ভালোবাসা তোমার জন্য এসেছিল। তোমাকে যে ছেলেটা কলেজে বাইরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছিল, সে ছেলের আমি কি অবস্থা করেছি জানো? তোমার সেই ফ্রেন্ড তোমার গায়ে হাত তুলেছিল, আর সেই হাতও আমি থেতলে দিয়েছি। আমি তোমাকে কি করব, অন্য কারোর সাথে সহ্য করব বলো? একটু একটু তৈরি হওয়া ভালোবাসা আমি কিভাবে অন্যের সাথে দেখবো? আমি আমি মানতে পারবো না তুরি। যারা যারা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের সবাইকে পস্তাতে হবে তুরি। তুমি এত অল্পতেই ভয় পেয়ে গেলে। ভয় পেলে তো তোমার হবে না তুরি। এখনো অনেক কিছু বাকি আছে। মিস্টার নিয়ানের সাথে তো আমার পুরনো হিসাব এখনো বাকি আছে। তুমি শুধু দেখো ধীরে ধীরে কি হয়। একটা ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলে রুমটিতে আবার তালাবদ্ধ করে চলে গেল লোকটি। আমি মানুষ, কোনো ভূত বেতাত না যে এত ঘুরে ফিরে দেখতে হবে। অনেক রাত হয়েছে, ঘুমাও। ভেবেছিলাম হয়তো ভদ্রলোক ঘুমিয়ে আছে, কিন্তু আমি তো ভুলে গেছি ভদ্রলোক এক নম্বরে বজ্জাত, ঘুমের ভান করে লটকে আছে। অশুভ লোক একটা। নিস্তব্ধ রজনী, গুমট পরিবেশ, বাইরের দমকা হাওয়ায় বারবার জানালার পর্দা উড়িয়ে দিচ্ছে। আকাশে মেঘেরা পালা দিয়ে ছুটে চলেছে। মাঝে মাঝে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে চাঁদ, তবুও নিজের আলো ছড়িয়ে যাচ্ছে সে। রাতের শেষ পথ চলছে। রুমে থাকা তিনজন ব্যক্তির মাঝে দুইজনে ঘুমের সাগরে তলিয়ে আছে। ঘুম নেই, শুধু তৃতীয় ব্যক্তির চোখে। নিয়ান একবার পাশে শুয়ে ঘুমিয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখে বিছানা থেকে নেমে গেল। নিজ পাশ থেকে নেমে এসে একবার তরির কাছে এসে কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো ঠিক করে দিল। আজ প্রথম যেন নিয়ান তরিকে ভালো করে দেখলো। সে একই জায়গায় তিল রয়েছে, ঠিক ডান ভুঁয়ের মাঝ বরাবর একটা তিল অরিচিত ছিল। কারণে অকারণে নিয়ান সেখানে ছুঁয়ে দিত। অরিচিত কথা ভাবতে ভাবতে নিয়ান তরির দিকে ঝুঁকে পড়তে ঘুমে ঘরে নিয়ানের গালে একটা চর পড়ে যায়। উল্টো থেকে সোজা হতে নিয়ানের গালে চর পড়ে। চর খেয়ে নিয়ান কিছু সময় বোকার মতো তাকিয়ে থাকে। এই মেয়ের ঘুমের মধ্যে হাত তুলতে ভুলে না। জেগে থাকলে মুখ চলে, আর ঘুমের মধ্যে হাত চলে। আল্লাহ, তুমি আমার কাছে এই কি মেয়ে পাঠালে? এই মেয়ে তো আমাকে জেগে থেকে জ্বালিয়ে মারে, আবার ঘুমন্ত অবস্থায় মারে। কথাগুলো বলে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে চাবি নিয়ে রুম থেকে বের হয়ে গেল। একটা বন্ধ রুমের ভিতর হাত মুখ বাঁধা অবস্থায় বসে আছে 50 বছর বয়সী লোক। আশেপাশে আরো দুজন একই অবস্থায় অচেতন হয়ে আছে। তাদের শরীরের দাগগুলো বলে দিচ্ছে কেউ তাদের ইচ্ছে মতো মেরেছে। যেখানে যেখানে মার পড়েছে সেখানে কালশিট পড়ে আছে। লোকটা একবার তাদের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নিল। তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। চারদিক থেকে কেমন পচা গন্ধ ভেসে যাচ্ছে। মনে হচ্ছে কোথাও ইদির মোড়ে পড়ে আছে। লোকটা অচেতন হওয়া লোকদের দেখে নিজের হাতের বাঁধন ছোটাতে লাগলো, কিন্তু পারলো না। উল্টো হাত ঘষাঘষি করার জন্য কিছু অংশে ছিলে গিয়ে জ্বালা করতে লাগলো। তবুও লোকটা চেষ্টা চালিয়ে যেতে লাগলো। ডাক্তার শেয়ান এত নড়াচড়া করবেন না, শরীরের এনার্জি ফুরিয়ে যাবে যে। রুমে প্রবেশ করতে করতে কথাগুলো বলল নিহান।
নিয়ানকে দেখে ডক্টর সেন যেন অবাকের শেষ স্তরে পৌঁছে গেল। যতটা অবাক হয়েছে নিয়ানকে দেখে, তার থেকে বেশি ভয় পাচ্ছে তার হাতের হকি স্টিক দেখে। নিজের ভয়কে প্রকাশ না করে শুধু নিয়ানের দিকে তাকিয়ে রইল। অবাক হচ্ছেন কেন আপনি? এত অবাক হয়ে যাওয়ার কিছু তো এখনো হয়নি। কথাগুলো বলতে বলতে লোকটা সামনে এসে বসে মুখের বাঁধন খুলে দিয়ে কথাগুলো বলল, তুমি তুমি আমাকে এখানে কেন এভাবে বেঁধে রেখেছো? আর এই দুজনই বাকে? মুখের বাঁধন আলগা হতে হাঁপাতে হাঁপাতে নিয়ানকে কথাগুলো বলেন ডক্টর সেন। এত অস্থির হয়ে যাচ্ছেন কেন আপনি? মাত্র তো এলাম, আমাকে দেখে এতটা অস্থির হয়ে গেলে চলবে? এখনো তো অনেক কিছুই বাকি আছে। বাকি আছে মানে? ওইসব মানে টানে ছাড়ুন। আমার কাছে এত সময় নেই, তোমার কাছে সময় নেই, তাহলে আমাকে কেন এখানে বেঁধে রেখেছ? যেতে দাও আমাকে। লোকটি কথা বলার সাথে সাথে লোকটির পায়ে সজোরে একটা বাড়ি মারে নিহান। হকি স্টিকের বাড়ি খেয়ে লোকটির সাথে সাথে চিৎকার দিয়ে উঠল, যেতে দেব? কতগুলো মাস তোর ফিরে আসার অপেক্ষা ছিলাম জানিস? তুমি আমাকে তুই তুকারি করছো কেন? কথাটা শেষ হওয়ার সাথে সাথে হাতের মধ্যে আরেকটা বাড়ি পড়ল। লোকটা চিৎকার, অচেতন হয়ে পড়ে থাকা লোকগুলো পিটপিট করে তাকিয়ে দেখে ঢোক গিলতে লাগলো। তাদের যে কত বড় ভুল হয়েছিল। এই ডাক্তারের কথা শুনে এখন মনে হচ্ছে নিজের জীবন নিয়ে ফেরাও মুশকিল। তোকে এখনো জীবিত অবস্থায় রেখেছি, সেটাই অনেক ভালো। ভুলে গেলি আমি কোথা থেকে এসেছি? তুই কি ভেবেছিলি আমার অতিথিকে মেরে দেশ থেকে পালিয়ে বাঁচতে পারবি? আগে পালের গোদা বের করি, তারপর একে একে সব কটাকে বেঁচে থাকার আত্মচিৎকার শুনবো। কথাগুলো বলে আবারও কিছুক্ষণ লোকটাকে হকি স্টিক দিয়ে বাড়ি মেরে রুমকে তালাবদ্ধ করে চলে গেল নিহার। লোকটাকে বেধড়ক মারধর করতে দেখে বাকি দুজন শিকারী আবার আগের মতো চুপ করে গুটিসুটি মেরে রইল। তাদের আর বুঝতে বাকি নেই যে নিয়ান তাদেরকেও মেরে ফেলবে। বাইরে সেই মানুষ আর এখানে নিয়ান, কারো না কারো হাতে তাদের মৃত্যু নিশ্চিত। সকাল সকাল নিরাত্রিকে নিয়ে বসে আছি। এমনি এমনি বসে রইনি, বরং হাতে খাবারের বাটি নিয়ে বসে আছি। নিরাত্রিকে এখন বাড়তি খাবার খাওয়ানো শুরু করেছি। মেয়েটা খেতে চায় না, খাবার মুখে দিলে সেটা ফেলে দিচ্ছে। হয়তো মুখে নিয়ে হি হি করে হেসে ফেলে দিচ্ছে, নয়তো জিহ্বা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে। এইদিকে নিরাত্রিকে খাওয়াতে গিয়ে আমার অবস্থা কাইল হয়ে পড়েছে। মেয়েকে দেখো, মুখের খাবার দিতে গেলে হাত নাড়ে ফেলে দিচ্ছে। এই মেয়ে, তুই কি খাবে? খাবার দিচ্ছি, চুপচাপ খেয়ে নিবি। তোর বাবা বলে তোর দেখভালের জন্য লোক নিয়ে আসবে। আমি কি তোর কেয়ার করতে পারি না? তোর বাবা শুধু আছে আমার ভুল ধরতে, সবকিছুতে আমার ভুল ধরা চাই। শোন, তুই তো আমার লক্ষ্মী মেয়ে, তাই না? যখন তোর বাবা তোর দেখভালের জন্য লোক নিয়ে আসবে, তখন বেশি বেশি কান্না করবে, যেন সেই ব্যক্তি বিরক্ত হয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। আমার তো তোকে কারো কাছে দিতে ইচ্ছা করে না। এই তো সোনা, খাবার পাই শেষ, এবার আমরা নানু বাড়ি যাবো। নিরাত্রিকে খাওয়াতে খাওয়াতে কথাগুলো বললাম, কিন্তু মেয়ে দেখো, কিছু বুঝতে পারুক আর না পারুক, মুখ ভরে হাসতে পারে। মেয়েটা যে কবে বড় হবে আর গুটি গুটি পায়ে সমস্ত বাড়ি ঘুরে ফিরবে। এখনই মেয়েকে কান পড়া শেখানো হচ্ছে। বড় হলো তো মেয়ে আমার মাকে ছাড়া কোনো কথাই বলবে না। তোদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলল নিহান। আমার সব কথা যে শুনতে তাতে ভুল নেই, শুনলে শুনবে, তাতে আমার কি? মেয়ে আমার, সে আমার কথা শুনবে, এটাই স্বাভাবিক। মেয়ে আমার, আর কারো কথা শুনতে যাবো কেন? নীলাদ্রিকে মুখ মুছে দিয়ে কথাগুলো বললাম। বললেই হলো নাকি? নীলাদ্রি আমারও মেয়ে। আর একটা কথা জানো তুমি, যে মেয়েরা বাবার ভক্ত হয়, তাই মেয়ে সব সময় আমার কথা শুনবে, তোমার কথা নয়। কথাগুলো বলতে বলতে আমার সামনে এসে দাঁড়ালো নিহান। আমি একবার লোকটা মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম। এত লম্বা হতে কে বলেছে লোকটাকে? একটু দেখতে গেলে হা করে তাকিয়ে থাকতে হয়। মেয়ে আমার কথা শুনবে এবং আমার মতোই হবে, এটা শেষ কথা। আর একটা কথা না বলে গোসল করে রেডি হয়ে আসুন। মামা ফোন করেছিল আমরা কখন যাব সেই কথা জানতে। এখন আপনি রেডি হয়ে আসুন। আর হ্যাঁ, বলুন নিরাত্রিকে দেখভালের জন্য এই বাড়ি থেকে কাউকে নিয়ে আসবেন না, নয়তো আমার মা আমি নানু বাড়ি চলে যাব। কথাগুলো বলে খাটের উপর থেকে নিরাত্রি জামা কাপড় সহ আমরা মা বের হয়ে শাশুড়ি আমার রুমে চলে গেলাম। একটা কালো রঙের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করছি। দুই হাতে শাড়ির সাথে ম্যাচ করে কালো চুড়ি পরেছি, চুলগুলো খোপা করে ছাদ থেকে কিছু বেলি ফুল নিয়ে গেঁথে খোপায় পড়েছি। তরতাজা ফুলে সুবাস ছড়াচ্ছে রুম জুড়ে। শাড়িটা ভদ্রলোক গতকাল নিয়ে এসেছে বাড়ি ফেরার পথে, কিন্তু সেটা আমাকে না দিয়ে শাশুড়ি আমার রুমে দিয়ে এসেছিল আমাকে দিয়ে দেওয়ার জন্য। নিচে শাড়ি নিয়ে এলে মানসম্মান চলে যেত মনে হয়। এখনো কি আপনি রেডি হতে পারেননি? আর কতক্ষণ লাগবে? সবাই তো। কথাগুলো শেষ করার আগে চুপ করে গেল নিহান। ঝুঁকি দিয়ে শাড়ির কুচি ঠিক করাই, শাড়ির আঁচলে অংশ সরে যাও, ড্রেসিং টেবিল আয়নায় পেটে কিছু অংশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভদ্রলোকের এমন সব উপস্থিতি আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। নিজেকে কোনো রকম সামলে নিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি লোকটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে হা করে। আমার হয়ে গিয়েছে, আপনি নিচে যান, আমি এখনই আছি। ভদ্রলোককে কথাটা বল সেখানে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলাম। ভদ্রলোক নিজেও সাদা শার্ট পরেছে, দেখতে সুন্দর লাগছে অনেক। ভদ্রলোক নিজেকে এমন করে ফিট রাখে, যাকে দেখলে বোঝা দেয় হয়ে পড়ে যে ভদ্রলোক এক কন্যা সন্তানের বাপ। শুনো, চোখে কাজল দিও না,
এত শাস্তি হবে না, শাড়িটা ঠিক মতো ক্যারি করিও, নিচে সবাই অপেক্ষায় আছে, তাড়াতাড়ি চলে আসো। কথাটা বলে ভদ্রলোক যেভাবে এসেছিল ঠিক সেইভাবে রুম থেকে চলে গেল। আর আমি শুধু হা করে তার আসা যাওয়া দেখতে লাগলাম। তোরই তোকে না, শাড়িতে পুরাই হট লাগছে। কথাটা কানে শ্রবণ হতে পাশ ফিরে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় দিলাম লোকটাকে। 2 ঘন্টা মামা বাড়ি এসেছি আমি। রিয়াসিয়ার শাশুড়ি আম্মা নিয়ান আমাদের নামে দিয়ে চলে গেছে, বাড়ির ভেতরে আর প্রবেশ করেনি। এই বাড়ি এসে দেখি এলাহি কারবার। মামি ছেলের আগমনে সম্পূর্ণ বাড়ির ছবি পাল্টে দিয়েছে, নতুন করে বাড়ির রং করেছে, ঘরে আসবাবপত্র কিছু পরিবর্তন করেছে। মামা আগে যখন বলতো পুরোনো জিনিসগুলো পরিবর্তন করতে চাইতো, মামি করতে দিত না, বলতো এইগুলো তার নিজের হাতে করা জিনিস, এইগুলো সে কখনো পরিবর্তন করবে না আর করতেও দিব না। কিন্তু মামি যে ছেলের আগমনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে জানা ছিল না। শুধু ছেলের আগমনে এত কিছু হয়নি, খোঁজ নিয়ে জানতে পারলাম সোহেল ভাইয়ের একজন বিদেশি বান্ধবী আসবে। যদিও মেয়ের পরিবার বাংলাদেশি, কিন্তু সে নাকি লন্ডনে চাচার কাছে বড় হয়েছে। সেই রমণীর আগমনের জন্য মূলত বাড়ির রং করা। তোরই তোকে কালো শাড়িতে পুরো হট লাগছে রে, আর তোর মেয়াধীন পেট তো আরোই। গুনগুন করতে করতে চা বানাচ্ছিলাম সবার জন্য, এমন সময় কথাটা শ্রবণ হওয়ার পাশাপাশি কোমরের স্পর্শ পেতে কাল বিলম্ব না করে পাশ ফিরে গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় দিয়ে বসলাম। তোর সাহস হয় কি করে আমাকে এমন কথা বলার? শুধু কি বলেছিস, আবার তোর নোংরা হাত দিয়ে স্পর্শ করিস? মেয়েদের কি তোর দুর্বল মনে হয়? তোর কি মনে হয় তোর বিদেশিনীর মতো সবাই? তুই এভাবে বলবি আর স্পর্শ করবি আর মেয়েরা তোর উপর ঢলে পড়ে যাবে? তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো রাস্তার কীট। আমার ভাবতে অবাক লাগে তুই সেদিনের অপমানের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি এটা ভেবে। তুই আমাকে থাপ্পড় মারলি কোন সাহসে? আর তুই তুকারি করছিস? আমার কথা শেষ করার আগে গালে হাত থেকে দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল সোহেল ভাইয়া। কিন্তু তার এই কথা শুনে আমার রাগ আরো বেড়ে গেল। মানুষ কতটা খারাপ আর নির্লজ্জ হলে নিজের দোষ স্বীকার না করে উল্টো প্রশ্ন করে, সেটা হয়তো এই মানুষটাকে না দেখলে বুঝতে পারতাম না। এখন তো শুধু থাপ্পড় মেরেছি, আর কখনো আমার সাথে লাগতে এলে এমন জায়গায় দিব যে না তো কাউকে দেখাতে পারবে আর না তো কাউকে বলতে পারবে। আমাকে যদি সেই ছোট তরে ভেবে থাকিস, তাহলে এর জন্য এক বালতি সমবেদনা তুই ভাইয়ের মতোই হয়ে থাকবি। আর তোর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে পতিতালয়ে চলে যাবে। তোর এই রূপের অনেক গরম তাই না? তোর এই রূপ আর দেমাক আমি বের করে দিব। কথাটা বলে আমার দিকে আবার এগিয়ে আসতে চাইলি হাতের কাছে থাকা গরম চা সোহেল ভাইয়ের উপর ঢেলে দিলাম। কি হয়েছে এখানে? আমার আর ভাইয়ের মাঝে কথা থেকে যেন মামি চলে আসে। তোমার ছেলে নিজে চা নিয়ে খেতে পারে না, সেটা গায়ে ঢেলে দিয়েছে। আর ও হ্যাঁ মামি, তোমার ছেলেকে বলে দিবে এটা বাংলাদেশ, লন্ডন না, যে এখানে সবকিছু চলবে। আর আমার পিছনে যেন ভুলও লাগতে না আসে, তাহলে আজকের কথাটা তাকে মনে করিয়ে দিবে। কথাগুলো বলে রান্নাঘর থেকে বের হয়ে আসি, আর মামি এবং সোহেল ভাইয়া রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ছেলে যে আমাকে বাজেভাবে স্পর্শ করেছে সেটা বললো মামি বিশ্বাস করবে না, কারণ ছেলে ভক্ত মা সে। ছেলের সব খারাপ কাজ মামার থেকে ডেকে রাখাই হচ্ছে মামির কাজ। ঘন্টাখানেক আগে থানার সামনে গাড়িতে বসে আছে নিয়ান, পাশে বসে আছে আয়ান, দুজনের হাতে সিগারেট। কিন্তু নিয়ান সিগারেট কম, থানা দিকে তাকে কিছু একটা খুঁজে চলছে বারবার, যেটা আয়ানের নজর এড়ালো না। কিন্তু নিয়ান এখানে কেন এসেছে সেটা এখনো অপরিষ্কার আয়ানের কাছে। চল চল মানে কোথায় যাব আমরা? তো শ্বশুর বাড়ি, ওই যে দেখা যাচ্ছে তো শ্বশুর বাড়ি, ওখানে যাবো শালা। কথাটা বলে আয়নের পেটের মধ্যে গুঁতো মারলো নিহান। শালা তুই আমাকে 1 ঘন্টা ধরে এখানে বসিয়ে রেখে এখন বলছিস থানার ভিতরে যাবি? কথাগুলো বলতে বলতে দুই বন্ধু নিজেদের মাঝে মজা করে গাড়ি থেকে বের হয়ে গেল। পুরনো একটা কেসের বিষয়ে আপডেট জানতেই নিয়ান থানায় এসে হাজির হয়েছে। কিন্তু এত সময় কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পায় সে গাড়িতে বসেছিল, এখন তাকে দেখতে পেয়ে থানার দিকে এগিয়ে গেল। এই নিন স্যার, আমি সমস্ত কিছু এই পেন ড্রাইভে কালেক্ট করে দিয়েছি। এই পেন ড্রাইভে আপনি সব কিছু পেয়ে যাবেন। কে বা কারা কারা ড্রাগসের সাথে যুক্ত ছিল এবং যেদিন অরিত্রী ম্যাডাম হসপিটাল অ্যাডমিট হয় সেদিন থেকে যারা হসপিটাল আসা যাওয়া করেছে সমস্ত কিছু আপনি এই পেন ড্রাইভে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে অরিত্রী ম্যাডাম আসল ফরেনসিক রিপোর্ট, এখানে সবকিছু দেওয়া আছে। কি কারণে অরিত্রী ম্যাডামের মৃত্যু হয়েছে এখানে সবকিছু দেওয়া আছে। কথাগুলো বলেই লোকটা একটা পেন ড্রাইভ এবং একটা ফাইল নিহানের দিকে এগিয়ে দিল। নিহান একবার পেন ড্রাইভ এবং ফাইল চেক করে সামনে তাকাতে লোকটাকে আর দেখা গেল না। কয়েক সেকেন্ডের মাঝে যেন সেখান থেকে লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়েও যখন লোকটাকে দেখতে না পেয়ে পাশ ফিরতে আয়নকে দেখে কিছুটা চমকে গেল। কি রে, তুই না ভিতরে ছিলি? এখানে এসে এমন চুপি চুপি দাঁড়িয়ে আছিস কেন? আয়নকে নিজের পাশে দেখতেই কথাটা বলল নিহান। কিন্তু নিহানের প্রশ্নের উত্তর না দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি না হয় আমার কথা পরে বলছি, কিন্তু তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? আবার দেখলাম কাউকে একটা খুঁজে চলেছিস। 1 মিনিট, তোর হাতে এটা কিসের ফাইল? নিহানের হাত ফাইল দেখতে নিহানকে প্রশ্ন করলো আয়ান, কিন্তু আয়নের কথাকে গুরুত্ব না দিয়ে সে থানা থেকে বের হয়ে গেল, যেন সে আয়নের কথাগুলো শুনতে পারেনি। নিহানের সবসময় এমন ব্যবহার সহ্য করতে পারে না আয়ান।
যার জন্য দুইজনের মাঝে সবসময় একটা কোল্ড ওয়ার হবে। ঝলমলে রোদের মধ্যে হঠাৎ করে আকাশে কালো মেঘের আনাগোনা পড়ে গেল। রোদের পরিবর্তে মেঘ করেছে, চারদিক অন্ধকার হয়ে এসেছে। দিনকেও মনে হচ্ছে রাত হয়ে এসেছে, হয়তো বৃষ্টির আগাম বার্তা দিচ্ছে। নিচে সে বিদেশিনী আর তার পরিবার এসেছে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ সুন্দরী, কিন্তু সোহেল ভাইয়ের যে চরিত্র, এখন মেয়েটা মানিয়ে নিতে পারলেই হয়। কিন্তু মেয়েটা তো তারা একসাথে ছিল এতগুলো বছর। বাইরে পরিবেশ খারাপ, মামা বলেছে তাদের আজকে এবারই থেকে যেতে। আমি আর তাদের কথায় পাত্তা না দিয়ে নিরাত্রিকে শাশুড়ি আম্মা আর মামির কাছে দিয়ে রুমে চলে আসি। বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। মেঘের গর্জন যতটা না ভয়ঙ্কর লাগে, তার থেকে বেশি ভয়ঙ্কর লাগে যখন আকাশে বিদ্যুৎ চমকায়। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে 1-2 ফুটা করে বৃষ্টি জলরেখা পড়তে শুরু করেছে। কাল বিলম্ব না করে ছাদের দিকে চলে গেলাম, বৃষ্টি বিলাস করব। এভাবে কোথায় যাচ্ছ? বাড়িতে মেহমান দেখো না তুমি, আর তাদের সামনে এভাবে দৌড়াদৌড়ি করছো? দিন দিন বড় হচ্ছ নাকি ছোট? বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর উনি ছুটাছুটি করছে। ছাদে আসার আগে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু ছাদে ওঠার আগে ভদ্রলোক চলে এলেন আর এসে নিজের ভাষণ দিতে লাগলেন। তবে এবারও তার কথায় পাত্তা না দিয়ে ছাদের দিকে চলে গেলাম। যদি আনন্দ পেতে চান তাহলে চলে আসুন আমার সাথে, একসাথে বৃষ্টি বিলাস করব। পিছন ফিরে না তাকে সোজা ছাদের দরজা খুলে ছাদের মাঝ বরাবর চলে গেলাম। বৃষ্টির প্রতিটি জলকণা এসে টিপ টিপ করে শরীর ভিজিয়ে দিচ্ছে। সম্পূর্ণ ছাদ জুড়ে পানিতে ডুবে আছে। দেখে দেখে পানিতে গিয়ে লাফ দিতে সেখানে থাকা পানিগুলো ছলাৎ করে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। সেই ছোটবেলায় বৃষ্টি হলে এমন করে পানিতে লাফ দিতাম। বৃষ্টি বিলাস করে এভাবে পাগল করে তুলুন আমি। তোমার মেয়াধীন শরীরের প্রতিটা ভাঁজ আমাকে বেসামাল করে তুলছে। একবার বেসামাল হয়ে পড়লে আমাকে আটকাতে পারবে না। লোকটা পেছনে থেকে শাড়ি ভেদ করে কোমরে এক হাত রেখে মুখ কানের কাছে নিয়ে কথাগুলো বলতে গা শিউরে উঠল। এই প্রথম লোকটা স্পর্শ, সাথে এমন কথায় গা শিউরে উঠল। বিয়ের এতগুলো দিন পর লোকটা প্রথম স্পর্শ আমার গা শিউরে ওঠার জন্য যথেষ্ট। এত সময় বৃষ্টিতে ভিজো, শীত অনুভব করিনি যতটা লোকটার কাছে আসে অনুভব করছি। লোকটাকে ভেবেছিলাম রসকসীন, কিন্তু এখন থেকে লোকটার কথাতে নিজেই ভুক্তভোগী হয়ে গেলাম। তোরে লোকটাকে এতটা কাছে পেয়ে এমনিতে বুকের ভেতর উঠানামা শুরু হয়ে গিয়েছে। তার মাঝে আবার নেশালো কণ্ঠে ডেকে ওঠা এবার ভেতর থেকে হাত বেরিয়ে আসবে। কাপা কাপা ঠোঁটে উত্তর দিতে ভদ্রলোক কারে মুখ গুজে দিল। তার এহেন কাজে বরফের ন্যায় জমে গেলাম। গলা দিয়ে কথা বের হচ্ছে না আর কোনো, হাত পা অসাড় হয়ে আসছে। তরি, আই নিড ইউ। কথাটা বলার পর পর ঘাড় উষ্ণতা অনুভব করলাম। সোয়া গভীর হতেই শারীরে আসা তার হাতের উপর হাত আটকে গেল। লোকটা আমার উত্তরে অপেক্ষা না করে বৃষ্টির মাঝে কোলে তুলে নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। এভাবে কোলে তুলে নেয়া আর বৃষ্টি পানি চোখে মুখে এসে পড়তে ঠিকভাবে তাকানো দায় হয়ে পড়েছে। ভদ্রলোকের গলা জড়িয়ে ধরে চুপ করে তার বুকে মোজ গুজে দিয়ে রাখলাম। রুমে প্রবেশ করতে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একটু আগে রুমটা সাদামাটা ভাবেই ছিল। আমার রুম তেমন একটা করে সাজিয়ে রাখি না, কিন্তু এখন রুম সাজানো না হলো মোমবাতি জ্বালিয়ে রাখা আছে সমস্ত রুম জুড়ে। এত অল্প সময়ের মাঝে সমস্ত রুম জুড়ে মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছে। সমস্ত রুমে চোখ বলে ভদ্রলোকের দিকে তাকাতে আমি সেখানে থমকে গেলাম। ভদ্রলোক আমার দিকে এক দৃষ্টিতে নেশালোভাবে তাকিয়ে আছে। লোকটা এহেন দৃষ্টিতে লজ্জা মাত্রা আরো বেড়ে গেল। মিসেস নিহান, আর ইউ রেডি ফর মাই লাভ অ্যান্ড রোমান্স? এমনিতে লজ্জায় মরিমরি অবস্থা, তার উপর আবার লোকটির এমন কথায় লজ্জা আরো বাড়িয়ে দিল। লজ্জার হাত থেকে বাঁচতে লোকটা গলা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ ডুবিয়ে দিলাম। ওই মিসেস, আজকে লজ্জা পেয়ে লুকিয়ে থাকতে আমি দিচ্ছি না। আমাকে যে পাগল করে তুলেছেন আপনি। কে বলেছিল শাড়ি পরে বৃষ্টি বিলাস করতে? আর সাথে আমাকে কেন যেতে বললেন? আমাকে এভাবে বেসামাল করে দিয়ে আপনি লজ্জা পাচ্ছেন? এখন আমাকে সামলানোর দায়িত্ব আপনার হাতে মিসেস নিহান। আজ আপনার সব লজ্জা আমার করে নিব। শেষ কথাটা কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল। লোকটার লাগামহীন কথা আজ বুঝি শেষ হবে না। নিজের গালে নিজেই একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। কেন যে আমি লোকটাকে বৃষ্টিতে ভিজতে বলতে গেলাম। এখন আমাকে লজ্জায় ডুবিয়ে মারছে, আর লোকটা ইচ্ছে করে আমাকে লজ্জায় ফেলতেই যেন বেশি করে কথাগুলো বলছেন তিনি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন সব অনুভূতি। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। এখনো বাইরে হালকা অন্ধকার বিদ্যমান। লোকটাকে দেখতে ইচ্ছে করছে, তবে চোখ মেলে তাকালাম না। চোখ দুটো মেলতে বড্ড অনীহা প্রকাশ করছে। বিছানা হাতছে কিছু একটা খুঁজতে উন্মুক্ত শরীরে হাত লাগলো। শরীরে হাত লাগতে ঘুম চোখ থেকে ছুটে পালালো। লোকটাকে দেখার জন্য পাশ ফিরতে দেখি উবু হয়ে শুয়ে আছে। লোকটার দিকে পাশে ফিরে শুয়ে প্রথমবারের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। উজ্জ্বল শ্যামবর্ণ অধিকারী, গালে খোঁচা খোঁচা দাড়ি কামিয়ে রেখেছে। কপালের বাম পাশে ছোট একটা কাটা দাগও আছে। করে কিছু না ভেবে টুপ করে ঠোঁটে চুমু দিয়ে বসলাম।
ঘুমের সুযোগ এভাবে নেওয়া হচ্ছে। যখন সজাগ ছিলাম তখন তো পালাই করছিলেন, আর এখন ঘুমিয়ে আছি বলে সুযোগ নিচ্ছেন মিসেস নিহান। এটা কিন্তু আমার সাথে অন্যায় করলেন আপনি। কথাটা বলে চোখ মেলে তাকালো নিহান। ভেবেছিলাম হয়তো ভদ্রলোক ঘুমিয়ে আছে, সেই সুযোগে চুমু দিয়ে লোকটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু লোকটা যে আমার সাথে বরাবর এমন করে এসেছে আমি সেটা আবারও ভুলে গিয়েছি। লোকটার কথা শুনে কাঁথা মুড়ি দিয়ে নিজেকে জড়িয়ে নিল। লোকটার সামনে আজ যাওয়া দা হয়ে পড়বে। কি কথার ছিরি! মিসেস নিয়ান এভাবে আমার সুযোগ নিলেন। আমার মান সম্মান ইজ্জত সব লুট করে নিয়ে এখন কাঁথা মুড়ি দেওয়া হচ্ছে। আমার ইজ্জত নিয়ে এখন কাঁথা মুড়ি দিলে আমি তো মেনে নিচ্ছি না মিসেস। আমার এখন ভালোবাসা লাগবে যে। কথাটা বলে লোকটা মুখের উপর থেকে কাঁথা সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন। ধীরে ধীরে ছোঁয়া গভীর হতে লাগলো। লোকটা আবারও বেসামাল হতে লাগলো। ভেবেছিলাম হয়তো ভদ্রলোক কখনো অরিত্রী থেকে বের হয়ে আসতে পারবে না। আমার বুঝি স্বামীর ভালোবাসা পাওয়া হবে না। অরিত্রীর প্রতি রাগ হতো, আবার হিংসেও হতো। মেয়েটা মারা গিয়েও দিব্যি একজনের মনে রাজত্ব করে চলেছে। মানুষটাকে তো আমার স্বামীর রূপে পেয়েছি, কিন্তু ভালোবাসা হয়তো কখনো পাবো না। ভালোবাসা শুধু অরিত্রীর জন্য। লোকটা কিন্তু এখন লোকটার প্রতিটি ছোঁয়া যেন বদলে দিচ্ছে। আমি ভুল ছিলাম। নিহানের প্রতিটি স্পর্শে আমি যেন আমার জন্য ভালোবাসা খুঁজে পাচ্ছি। আর নিহান নিজেও অরিত্রী থেকে বের হয়ে আসতে পেরেছে। নিহানের মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করতে পেরেছি। এই লোকটি এখন আমার একান্ত আমার নিজের, আমার আপন কাছের মানুষ, যার কাছে আমি আমার সবকিছু উজাড় করে দিতে পারি। সকাল 10টা, খাবারের টেবিলে বসে আছে সবাই। আমি, মামি আর নতুন একজন কাজের মেয়ে রাখা হয়েছে। 3জন মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। জেসিকা সোহেল ভাইয়া খাচ্ছে কম, কথা বলছে বেশি। হে ইউ আর ব্লাইন্ড, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ মাচ কস্ট দিস ড্রেস? কথাটা বলে নতুন মেয়েটাকে থাপ্পড় মারল জেসিকা। জেসিকার এহেন কাণ্ডে উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। ভুলবশত সামান্য একটু তরকারি পরে যাওয়ায় মেয়েটাকে এভাবে থাপ্পড় দিল। এই মেয়ে দেখে কাজ করতে পারিস না? তোর জন্য মেয়েটার এত দামের জামা নষ্ট হয়ে গেল। তোর মরুদ আছে এই জামার টাকা জোগাড় করার? এখন মেয়েটা জামা নষ্ট করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ফকিন্নির ঘরে ফকিন্নি একটা, তোকে তো আরেকটা কষে থাপ্পড় দেওয়া অসভ্য মেয়ে একটা। কথাটা বলি মামি মেয়েটাকে ধাক্কা দিল। অল্প বয়সী একটা মেয়ে, কাজে ভুল হতেই পারে, তাই বলে এমন ব্যবহার করবে? যেই বয়সে ঘুরে ফিরে চলার কথা সেই বয়সে পেটের তাগিদে মানুষের বাড়িতে কাজ করছে। হায় রে দুনিয়া! এখানে ক্লাস দেখে মানুষকে সম্মান করা হয়। যার দামি গাড়ি বাড়ি আছে, যার গরনে দামি জামা কাপড় আছে, তাদের সম্মান দেওয়া হয়। মামি, তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার করছো কেন? ভুল করে একটু তরকারি পরে গিয়েছে বলে তুমি এমন ব্যবহার করবে? আর সে তোমার বাড়িতে এমনি এমনি কাজ করতে আসেনি মামি। পেটের তাগিদে অন্যের বাড়িতে জিগিরি করতে হচ্ছে। তোমার কি মরুদ আছে সঠিক সময়ে নিজের স্বামী সন্তানকে রান্না করে খাওয়ানো? ঠিকভাবে তো রান্না করতে দেখিনি কখনো। অ্যান্ড ইউ জেসিকা, হু গিভ ইউ দ্য রাইট টু স্ল্যাপ হার? সে সরি। প্রথম কথাগুলো মামিকে বলে শেষ কথাগুলো জেসিকাকে বলতি সে রাগের দৃষ্টিতে আমার দিকে তাকালো। হোয়াই শোল্ডার অ্যাপোলোজাইজ, ইউ ডিড নট সি মাই ক্লথ রুইন্ড? রাগীভাবে জেসিকা আমাকে কথাগুলো বলতি আমার উল্টো রাগ উঠে গেল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিলাম। একদিনের জন্য ঝামেলা করতে চাই না, সবাই মিলে আনন্দ করব। আই সেড সো সরি। নো। জেসিকার একরকম জবাবে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। টেবিলের উপর থেকে তরকারি বাটি নিয়ে সেটা সম্পূর্ণ জেসিকার সাদা জামার উপর ঢেলে দিলাম। এবার নিজেকে ঠান্ডা লাগছে। ইউ স্টুপিড, ডোন্ট ইউ ডেয়ার জেসিকা, আদারওয়াইজ। কথাটা বলে আবারও টেবিলের দিকে ইশারা করতেই রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল। বাকি সবাই খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। কাজ হয়ে গিয়েছে স্যার, আপনি যেভাবে বলেছিলেন তেমন করে সবকিছু হচ্ছে। আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। ফোনে কথাটা বলি মেয়েটা ফোন লুকিয়ে গাড়িতে উঠে বসলো। নিজের অজান্তে নিজের সাথে বিপদ নিয়ে যাচ্ছে তরি। এই বিপদ কার কার উপর প্রভাব ফেলবে সেই বিষয়ে ধারণা নেই। হাস্যজ্জ্বল পরিবারের দিকে তাকিয়ে মেয়েটি বাঁকা হাসলো। তরি শোনা, তুমি জানো না তুমি কতটা বড় ভুল করলে? তুমি জানো তুমি নিজের সাথে করে সবার মৃত্যু নিয়ে যাচ্ছ। তোমাকে পাওয়ার জন্য নিজের বন্ধুকে ও মারতে আমি পিছু হটবো না। আর এই নিহানকে তো একদিন আমার হাতে মরতেই হতো। নিহানের জন্য আমি আমার প্রথম ভালোবাসা হারিয়েছি। এখন আবার আমি তোমাকে কোনোভাবেই হারাতে দিব না। তুমি শুধু আমার, আর এই আমাকেই ভালোবাসবে। কথাটা বলে উচ্চস্বরে হাসতে লাগলো আয়ান। ভালোবাসার জন্য সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে সে। নিজের ভাইসর বন্ধুকেও মেরে ফেলতে পিছু হাঁটবে না। ভালোবাসা মানুষকে যেমন ভালো করে তুলতে পারে, আবার সেই ভালোবাসা একটা মানুষকে খারাপের পথেও নিয়ে যেতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস, আপনি যে পাত্রে দান করবেন সেই পাত্রে ভালো খারাপ দুইটা ধারণ করবে।
বন্ধুরা, আজকে গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।